ইরফান, আমার বাড়ি পাবনা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছে আমার বাবা মা সহ আমার নানা নানি, তাছাড়া রয়েছে আমার দুইজন মামা সহ একজন খালামণি। আমাদের পরিবারটা পাবনা শহর থেকে অনেক দূরে, সবুজ শ্যামলে গড়া কোনো এক ছোট্ট অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন প্রবাসী। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা প্রবাসে থাকে। হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে আমার দাদা দাদি কাকা পুপি এরা কোথায়? আমি কেন শুরুটাই করলাম আমার নানু বাড়ি দিয়ে, কারণ আমার জীবনটাই শুরু হয় আমার নানু বাড়ি দিয়ে। যদিও আমার বাবার বাড়ি আছে, আমার বাবার বাড়ি হচ্ছে কুমিল্লাতে, আমার মায়ের বাড়ি পাবনাতে। এখানে একটা ঘটনা আছে, আমার বাবা পল্লী বিদ্যুতে চাকরি করতো এবং সেই সুবাদে আমার বাবার ট্রান্সফার হয় কুমিল্লা থেকে পাবনাতে, এবং পাবনাতে ট্রান্সফার হওয়ার পরে পল্লী বিদ্যুতের মিটার চেক করে বিল লিখতে আসতো বা এই টাইপের কোনো কাজই আমার বাবা করতো আমি শুনেছিলাম। এবং সেই সুবাদে আমার মায়ের সাথে আমার বাবার একটা প্রেমের সম্পর্ক হয়। সম্পর্কের জের ধরে কোনো এক মধ্যরাতে আমার বাবা আমার মায়ের সাথে দেখা করতে আসে, এবং এই জিনিসটা আমার নানাভাই দেখে ফেলে। আমার নানাভাই ছিল প্যারানর্মাল রিসার্চ করতো, মানে তিনি জিন ভূত থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানুষের উপকার করতো। কাউকে জিনে ধরছে, ভূতে ধরছে, কিংবা কাউকে কারো ভাষায় অমিল, এরকম সমস্যাগুলো আমার নানাভাই সমাধান করতো। যার জন্য বেশিরভাগ সময় আমার নানাভাই বলতো যে আমার নানুবাড়ির চারপাশে নাকি পরীরা এবং জিনেরা ঘোরাফেরা করেন, এবং তারাই নাকি আমার নানাভাইকে বলে দিয়েছে যে কোনো একজন পুরুষ আমার মায়ের কাছে আসে, এমনটি আমার নানাভাই বলেছিল। এবং সেই ক্ষেত্রে আমার নানাভাই আমার বাবাকে ধরতে সক্ষম হয়। রাত দুপুরে আমার মায়ের সাথে আমার বাবাকে ধরে ফেলে। আমার নানুবাড়ির পিছনে অনেক বড় একটা খেরের মুরুল ছিল, ওই মুরুলের পাশে আমার বাবা আমার মায়ের সাথে দেখা করতে আসে, এবং সেখানেই আমার নানাভাই আমার বাবাকে অ্যাটাক করে ফেলে। বাবাকে আটকায়, এবং আটকানোর পরে আমার বাবাকে বলে যে কী ঘটনা। আমার বাবা বলে যে আমার মাকে ভালোবাসে এবং মায়ের সাথে দীর্ঘ বৎসরের সম্পর্ক, উনি মাকে বিয়ে করতে চায়। তো তখন আমার দাদাভাই খুব ঠান্ডা মাথায় আমার বাবাকে বলে যে দেখো, আমার বড় মেয়ে, আমি আমার মেয়েটাকে কুমিল্লা বিয়ে দিতে পারবো না, যেহেতু তোমার বাড়ি কুমিল্লা, সো তুমি কুমিল্লা আমার মেয়েকে নিতে পারবা না। যদি আমার মেয়েকে তোমাকে বিয়ে করতেই হয় তাহলে তোমাকে পাবনাতেই থাকতে হবে, এবং এখানেই থেকে আমার মেয়ের সাথে তোমাকে সংসার করতে হবে। এই কথাটা বলার পরে আমার বাবা চিন্তা করলো, আমার আবার দাদার বাড়িতে আমার দাদা দাদি তারা কেউ নাই, মানে আমার দাদা হচ্ছে আরেকটা বিয়ে করে, শুধু ওই সৎ দাদিটা আমার আছে। আমার দাদা দাদি দুজনেই মারা যায়, এবং তো সৎ দাদিটাও আমার বাবাকে খুব টর্চার করতো, ভালোভাবে দেখতো না। ওনার আরও সন্তান আছে, তাদেরকে নিয়ে উনি বেশিরভাগ সময় থাকতো। এই জন্য আমার বাবা চিন্তা করলো যে ঠিক আছে, যেহেতু এরকম একটা অফার করেছে, আমি আর কুমিল্লাতে ব্যাক করবো না। সেক্ষেত্রে রাত দুপুরে আমার বাবা আমার নানাভাইয়ের প্রস্তাবে রাজি হয়ে যায়। রাজি হয়ে যাওয়ার পর আমার নানাভাই ঠিক ওই রাতের বেলায় কাজে ডেকে আনে। আমার বাবার স্টাম্পে সিগনেচার নেয়, এবং বাবার যিনি অফিসার ছিল ওই পল্লী বিদ্যুতের ওখানকার যে ম্যানেজার ছিল, ওই ম্যানেজারকে ডেকে ওই ম্যানেজারের মোকাবেলায় তখন আমার মাকে আমার বাবার কাছে বিয়ে দেওয়া হয়। সেই পর থেকে আমার বাবা আমার নানু বাড়িতেই থাকতো, ওখানেই আমার বাবা থাকে, এবং সেখানে আমি আর আমার ছোটো ভাইয়ের জন্ম হয়। সেখান থেকে আমার গল্পটা শুরু। যাই হোক, এমন করে সময়গুলো কাটতেছেন। আমার নানাভাই কিন্তু আমাকে অত্যন্ত ভালোবাসতো। নানাভাইয়ের সারা পৃথিবী একদিকে ছিল, আমি একদিকে ছিলাম। নানাভাই আমাকে ছাড়া কখনো কোনো কিছুই বুঝতো না। এরকম হইতো যে রাতের বেলা, আমি তো ছোটো মানুষ ছিলাম, যে আমি না খেয়ে যদি ঘুমিয়ে যেতাম, আমার নানাভাইও খাইতো না। কোনোদিন নানাভাই আমাকে ছাড়া ঘুমাইতো না, এত বেশি ভালো আমাকে বাসতো। নানাভাইয়ের অপরন্ত ভালোবাসা আমার দিনগুলো সামনে থেকে অতিবাহিত হচ্ছিলো। সময়গুলো ঠিক যখন এমন করে কাটতেছিল, আমি তখন আমার নানুবাড়ির কোনো একটি স্কুলে পড়াশোনা করতাম। ওভাবেই আমার সময় কাটতেছে। আমার বাবাকে তখন আমার নানাভাই কিন্তু বিদেশে পাঠাই দেয়। আমার বাবা তখন বিদেশে থাকে, ওখান থেকে টাকা পয়সা দেয়, ওভাবে সংসার চলে। তো আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমার ভিতরে একটা অন্যরকম অনুভূতি জাগলো। অনুভূতি কি, আমি আসলে বাগান অনেক বেশি পছন্দ করতাম। মানে বাগানের প্রতি আমার অনেক টান ছিল, ভালোবাসা ছিল। আমি অনেক বাগানের প্রতি খুব মায়া ছিল। এই জন্য আমি ক্লাস 9-এ পড়া অবস্থায় আমি তখন একটা গোলাপের বাগান করি। এটা আমার সম্পূর্ণ শখের বশত করা। আমার নানু বাড়ির সামনে রাস্তার পাশেই আমি স্বল্প আকারে একটা গোলাপের বাগান করি, এবং ওখানে প্রায় 10-15টার মতো গোলাপের চারা লাগে, এবং এটাকে আমি খুবভাবে পরিচর্যা করি। এবং অবাক করার ব্যাপার হচ্ছে, 1 বছরে আমি যখন এটাকে পরিচর্যা করতে শুরু করলাম, 1 বছরে আমি প্রায় অনেক টাকার মতো গোলাপও বিক্রি করতে পারি। আমার গোলাপ গাছগুলোর মধ্যে প্রচুর পরিমাণে গোলাপ ফুল ফুটতো, তা আমি এগুলোকে বিক্রি করতাম। এবং 2 বছর আমি টানায় ওই গোলাপ গাছে গোলাপ বাগানটাতে শ্রম দিতে থাকি। 2 বছরে আমি এত পরিমাণের গোলাপ বিক্রি করি, আমি বলে বোঝাতে পারবো না। আমার পড়াশোনা থেকে আমি আরও আমাদের নানু বাড়ির অনেক মানুষকে গোলাপের ইনকাম দিয়ে অনেক হেল্প করতাম। পরিশেষে আমার 25টা প্রায় 30টা মতো গাছ হয়ে যায়,
আমি প্রতিনিয়ত এভাবে গোলাপ বিক্রি করতাম, গোলাপ বিক্রি করতাম এবং সেই টাকা দিয়ে আমি অনেক বেশি মানুষের হেল্প করতাম। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি আমার নানু বাড়ির ওখান থেকে এসএসসি পরীক্ষা দিই এবং এসএসসি পরীক্ষাতে আমি খুব ভালো একটা রেজাল্ট করি। রেজাল্ট করার পরে পাবনা সরকারি কলেজে আমি তখন ভর্তি হই। ওই কলেজে পড়াশোনা করব এবং সেই নিরীক্ষে আমার ভর্তি হওয়া। তো যখন ওখানে পড়াশোনা করতেছিলাম, তো আমার তখন আমি নানা ভাইয়ের সাথে একটু বেশি সময় দিচ্ছিলাম। মানে নানা ভাইয়ের ইচ্ছা ছিল যে নানা ভাই যদি দুনিয়াতে না থাকে, চলে যায়, তাহলে নানা ভাইয়ের এই কাজগুলো, মানে নানা ভাইয়ের এই প্যারানর্মাল কাজগুলো নানা ভাই আমাকে দিয়ে করাবে, মানে আমি এগুলো রিসার্চ করব। আমি যেহেতু শিক্ষিত মানুষ আছে, আমি এগুলো বুঝবো, ভালো মন্দ আমি বুঝবো। এই জন্য আমার নানা ভাই তার এই কাজটা তার কোনো ছেলেকে না দিয়ে দিল আমাকে। এতে যদিও আমার মামারা খুব রাগ করছে, কারণ আমার অনেক মামা তো ভাই বোন ছিল, তাদের কাউকে দিল না, তাদের কারোর সাথে আলাপ করলো না, ডিরেক্টলি ধরে এটা আমাকে দিয়ে দিল। এই জন্য তারা খুব রাগান্বিত আমার নানা ভাইয়ের উপরে। কিন্তু যাই হোক, নানা ভাইয়ের কথা হচ্ছে যে আমি যোগ্য, আমি এটা করতে হবে, এই জন্য নানা ভাই আমাকে দিয়েছে। তো নানা ভাই তখন আমাকে রিসার্চ করাচ্ছে যে এটা এভাবে করতে হবে, ওইটা ওভাবে করতে হবে, অনেক কিছু আমাকে বলতো। তো আমি নানা ভাইয়ের সাথে রিসার্চ করতে করতে মাঝে মাঝে নানা ভাই আমাকে পড়ি দেখাইতো, জিন দেখাইতো। আমি এগুলোকে সরাসরি দেখতাম। আমি জানি যারা এগুলো রিসার্চ করে শুধুমাত্র তারাই এই ব্যাপারগুলো বিশ্বাস করবে, বাইরের মানুষগুলো কখনো এটাকে বিশ্বাস করবে না। যারা এটা নিয়ে রিসার্চ করে শুধুমাত্র তারাই বুঝবে। আমি অনেক রাত পর্যন্ত, অনেক রাতে আমার নানা ভাইকে আমি বলতাম যে নানা ভাই আমি ওই রাজ্যটা দেখতে চাই, আমি এটা দেখতে চাই, ওটা দেখতে চাই। আমি যখন যেটা দেখতে চাইতাম আমার নানা ভাই আমাকে তখন সেটাই দেখাইতো। আমি দেখতে পাইতাম, চোখ বন্ধ করলে আমি অনেক কিছু দেখতে পাইতাম। এরকমও হইতো যে নানা ভাইয়ের আমি বসে আছি, আমার অনেক খিদা লাগছে, আমি বলতাম যে নানা ভাই খিদা লাগছে তো খাবো। পরে বলে তুই ঘুরে, আমি খাবার আনতেছি। আমি বাইরে থেকে ঘুরে আনতাম এবং আসার পর দেখতাম যে এরকম মানে হচ্ছে ডিশের মধ্যে অনেক ফল ফ্রুট, আপেল, কমলা, তারপর বিভিন্ন প্রজাতির মানে ফল, যেগুলো আসলে মানে একদম ফ্রেশ, মনে হচ্ছে এইমাত্র গাছ থেকে চিড়ে আনা হয়েছে, এত ফ্রেশ। তো আমি নানা ভাইকে জিজ্ঞেস করলাম আসছে কোথায়, নানা ভাই বলে মিশর থেকে, এখান থেকে, ওখান থেকে, মানে যেগুলো আসলে কল্পনা করার মতো না, এরকম কথাগুলো নানা ভাই বলতো। তা আমি এগুলো শুনতাম, ভালোই লাগতো। এবার নানা ভাই আমাকে আস্তে আস্তে রিসার্চ করতে শুরু করেছে কীভাবে। আমি নানা ভাইকে বললাম যে নানা ভাই আমার মানে খুব ইচ্ছা যে আমার সাথে একটা পরী থাকবে, মানে জিনেরা নাকি যে কোনো সময় যে কোনো আকার ধারণ করতে পারে, রূপ নিতে পারে। তো আমার চিন্তা ভাবনা হলো যে আমার সাথে যদি একটা পরী থাকে, তাহলে আমি পরীটাকে কখনো বলবো এরকম হতে, কখনো বলবো ওরকম হতে, এক একবার এক এক রকম হতে বলবো এবং আমি ওই পরীর সাথে থাকবো। তো এই জন্য নানা ভাইকে আমি বললাম যে নানা ভাই আমার যাতে আমি পরী শোয়ার করতে পারি, আমাকে তুমি ওরকম একটা দোয়া শিখিয়ে দাও। তো নানা ভাই সম্ভবত দুষ্টুমি করে আমাকে একটা দোয়া দেয়, মানে লেখা দেয় যে তুই এটা তুই পড়বি, এটা পড়লে তোর সাথে পড়ি আসবে। এই জিনিসটা আমাকে নানা ভাই লিখে দেয়। তো লিখে দেওয়ার পরে আমি তখন এটাকে রিসার্চ করি বলতে এটা আমি মুখস্থ করে ফেলেছি এবং দোয়াটা মুখস্থ করে মাঝে মাঝে এটা পড়ি। এবং আমি আসলে জানি না যে আর আসলে মূল অর্থকে দোয়াটা পড়তাম। এমন করতে করতে একটা সময় 21শে ফেব্রুয়ারি আসে। তো 21শে ফেব্রুয়ারি মানে আপনারা সবাই জানেন যে 21শে ফেব্রুয়ারির সময় ফুলের প্রতি এলাকার ছেলেদের খুব বড় একটা আকর্ষণ থাকে যে ফুল বাগান থেকে ফুল নিয়ে যাবে এবং সেই ফুল নিয়ে 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারের সামনে দেবে। এরকম একটা টার্গেট প্রায় সবার মাঝে থেকে থাকে যে তারা ফুল ছিঁড়বে। তখন আমি চিন্তা করলাম যে আমার গোলাপের তখন প্রায় 35টা মতো আমার গোলাপের গাছ আছে এবং প্রত্যেকটা গাছে ভরপুর গোলাপ আছে। তো আমি চিন্তা করলাম যে আমার গোলাপ গাছ থেকে হয়তো গোলাপের ফুলগুলো ছিঁড়ে নিতে পারে, আমার তাইলে অনেক টাকা লস হয়ে যাবে। এই জন্য 21শে ফেব্রুয়ারির আগের দিন রাতের বেলায় আমি তখন আমার গোলাপ বাগান পাহারা দিচ্ছিলাম। রাত তখন আনুমানিক প্রায় 1টার মতো বাজে, আমি পাহারা দিচ্ছি। আমার বড় মামা আমার সাথে ছিল। বড় মামা আবার কিন্তু রাত জাগতে পারতো এবং বাঁশি বাজাতে পারতো। বড় মামা তখন কী করলো, ওনার মধুর কণ্ঠে উনি তখন বাঁশি বাজাতে শুরু করলো। বাঁশিতে ফু দিল প্রায় আধা ঘন্টার মতো। এইভাবে বাঁশি বাজানোর পর আমার ঘুম চলে আসছে। পরে মামা আমাকে ডাকে যে ওটা, আমি তখন উঠলাম। পরে বলতেছে যেটা কাজ কর, তুই থাক, আমি যাই। মামার কিন্তু অনেক বয়স হয়ে গেছে, এরপরও মামা মানে বংশী বাদকে যে এতই পারদর্শিক ছিল, আমাদের এলাকাতে কোনো একটা অনুষ্ঠান ধরেন একটা মানে ছোটোখাটো কোনো একটা অনুষ্ঠানে, সেখানে আমার দাদাভাইকে মানে আমার মামাকে ইনভাইট করবে যে আপনি আসেন, আমার মামা ওখানে গিয়ে বাঁশি বাজাবে। এত মধুর কণ্ঠ ছিল, বাঁশিতে এত মধুর সুর দিতে পারতো আমার মামা। যাই হোক, মামা তখন বাঁশি বাজাচ্ছিল। আধা ঘন্টা পর আমাকে ডাকলো যে আমার ঘুম আসতেছে আর তোর মামনিও ডাকতেছে মনে হয়, আমি একটু বাড়ির দিকে যাচ্ছি, তুই ভয় অথবা চলে আয়, সমস্যা নেই, এত রাতের বেলা আর কেউ আসবে না। আমি বললাম যে রাত ফুল হতে চুরি করবে 2টা-3টা বাজে, কারণ 2টা-3টা বাজে তারা ফুল চুরি করবে, ওই সময় ফুলগুলো ফ্রেশ থাকবে, সকালবেলা শহীদ মিনারে দেবে। আর আমার বাড়ির পাশে হচ্ছে একটা মানে হাই স্কুল ছিল, তখন কিন্তু অলরেডি হাই স্কুলে 20-25টা পোলাপাইন আছে, তারা মাইক টেক বাজাচ্ছে যে তারা রাতের বেলায় ফুল নেবে, এরকম আমার কানে ইনফরমেশন আসছে। এবং এই জন্য আমি তখন খুব কঠিনভাবে ওখানে পাহারা দিতে শুরু করি। যাই হোক, এভাবে পাহারা দিতে দিতে প্রায় 3:30টার দিকে আমার কাছে মনে হলো যে সামহাও
কিছু পোলাপাইন আমার বাগানের দিকে আসছে। মানে আমি বুঝতে পারি যে চাঁদের আলো ছিল, তো চাঁদের আলো থেকে আমি দেখলাম যে বাইরে হাঁটাহাঁটি করতেছে এরকম কিছু একটা। তো যখন আমি এরকম কিছু একটা উপলব্ধি করতে পারলাম, আমি তখন কী করলাম, একটু চুপিসারে লুকিয়ে গেলাম, মানে বাগানের ভিতরের দিকে। বাগানের ভিতরে যেই মানে ঝোপঝাড় আছে ওইখানে লুকিয়ে গেলাম। লুকানোর পর আমি একটা জিনিস স্পষ্ট দেখলাম যে কোনো একটা সাদা সিটু টাইপের, মানে আকারে অনেক লম্বা, আমার মনে হয় যেন অনেক লম্বা, একটা তাল গাছের পরিমাণ লম্বা, এত পরিমাণে লম্বা একটা সাদা, লাইক মেয়েরা যে ঘাগরি টাইপের যে জামাগুলো পরে, মানে গোল হয় নিচের দিকে, এরকম একটা জামা পরে আমার বাগানের এদিক থেকে একবার যাচ্ছে, ওই দিক থেকে আবার আসতেছে। তো নর্মালি আমি দেখে বুঝতে পারছি যেটা জিন হবে, কারণ এটা কোনো মানুষ না। এটা দেখতে পাওয়ার পরে আমি তখন আমার যেহেতু আমার দোয়া, মানে দোয়াটা আমার এগুলো সব পড়া আছে, আমি এগুলো পড়তে পারতাম। আমার তখন ওই মুখ থেকে হঠাৎ করে যে নানা ভাই আমাকে যে দোয়াটা শিখিয়ে দিয়েছিল, ওই দোয়াটাই তখন আমার মুখ থেকে বের হয়েছে। এবং বের হওয়ার পর আমি যখন এই দোয়াটা পড়তেছি, আমি মুহূর্তের মাঝে দেখলাম যে মানে ওই জিনিসটা একদম ছোট একটা, মানে ছোট হয়ে গেছে, অনেকটা নর্মালি একটা মেয়ের মতো হয়ে গেছে, একটা মেয়ে যেরকম হাইট হয় ওই হাইটে হয়ে গেছে। এবং এরকমই মানে বাগানের মধ্যে একদম করে আমার দিকে ফিরে তাকাইছে। এবং যখন আমার দিকে ফিরে তাকালো, আমি আমার জীবনে কখনো এরকম দেখি নাই, এত সুন্দর মানুষ আমি দেখি নাই। আমার কাছে মনে হলো তার মুখটা ছিল একেবারে টিউবলাইটের মতো, একটা টিউবলাইটে যেরকম আলো হয় না, এরকম টিউবলাইটের মতো আলো ছিল। আমার দিকে তাকানোর সাথে সাথে আমার মুখটা মনে হয় জোসরে গেছে, মানে আগুনের ফুলকি যেরকম লাগে না, এরকম গরম একটা ভাব আমার ভিতরে আসছে। এবং আসার সাথে সাথে আমি ওখানে সেন্সলেস হয়ে যাই, আমি অজ্ঞান হয়ে যাই। অ্যান্ড অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার যখন জ্ঞান ফিরে, আমার জ্ঞান ফেরার পর আমি দেখতে পারি সকালবেলা চারদিকে মাইক বাজাচ্ছে, যেহেতু মানে 21শে ফেব্রুয়ারি ছিল, সবাই মাইক বাজাচ্ছে। এবং আমার নানা ভাই পাশে বসে আছে। নানা ভাই আমাকে বলে, কী হয়েছে, দোয়া পড়ছোস, আমাকে এটা বলে। আমি তখন নানা ভাইয়ের দিকে তাকিয়ে বলতেছি পড়ছি। আমার নানা ভাই বলে, একে তো এটারে দেখলি, তারপর আবার এটার দোয়াই পড়লি, এরকম করে বলে। মানে আমি তখন অবাক হয়ে যাই যে কী ব্যাপার, নানা ভাই জানলো কেমন করে। আমি তখন বললাম, হ্যাঁ নানা ভাই, আমি এটা করছি। আমার নানা ভাই আমাকে বলে যে দেখ, কাজটা ভালো করস নাই, এগুলো মানুষের সাথে থাকা কোনো অংশে ভালো না। এই যে আমার সাথে যারা আছে, তারা কি মনে করিস তারা সবাই আমার উপকার করার জন্য আছে? না, তারাও আমার সাথে আসে আমার ক্ষতি করার জন্য। তারা যদি কখনোই সুযোগ পায় তাহলে আমার 12টা বাজায় দেবে, ওরা আমাকে পৃথিবীতে বাঁচায় রাখবে না। তুই কেন এই কাজটা করতে গেলে নাতি, এটা তো ঠিক না, তুই কেন এটার উপরে রিসার্চ করতে গেলে, আমাকে এটা বলে। আমি তখন বললাম যে না ভাই, আমি জানি না, আমি এই জিনিসটাকে দেখার পরে অটোমেটিক্যালি আমার এই দোয়াটা মুখ থেকে বেরিয়ে চলে আসছে, কারণ দোয়াটা তো আমার আগেই মুখস্থ ছিল। এবং এই জিনিসটাকে দেখার পর আমি তখন অটোমেটিক্যালি দোয়াটা পড়তে শুরু করি। এরপরে যাই হোক, আমার নানা ভাই তখন বললো যে আমাকে 2টা তাবিজ দিয়ে দিল, হাতে 2টা তাবিজ পরাই দিল। অ্যান্ড তাবিজগুলো পরানোর পরে আমার ভিতরে জানি কেমন অনুভূতি লাগতে শুরু হয়। মানে আমি জানি না আমার ভিতরে কী জানি হয়। মানে তাবিজগুলো একটা শরীরের ভিতরে, ধরেন আপনার একটা হাত আপনি শক্ত করে বেঁধে রাখছেন, অনেক শক্ত করে, এখানে রক্ত চলাচল করতে পারে না, তাহলে আপনার কাছে যেমন লাগবে আমার কাছে ঠিক তেমনটাই লাগতেছিল। এই জিনিসগুলো আমার রাখতে ইচ্ছা করতেছিল না। আমি তখন একদিন রাতের বেলায় করলাম কি, এই জিনিসগুলো খুলে দিলাম, মানে 2টা তাবিজে খুলে দিলাম। খুলে আমি তখন আমার পাশে রেখে, মানে বালিশের পাশে রেখে আমি ঘুমাইলাম। ঘুমানোর পর আমি তখন রাতের বেলায় স্বপ্নে দেখি যে আমার কাছে মানে অনেকগুলো মিষ্টি এরকম একটা ডিচে করে নিয়ে একটা মেয়ে আসছে, খুব সুন্দর, যে মেয়েটাকে আমি সেদিন দেখছিলাম আমাদের বাগানে, সেম এরকম। আসার পর আমাকে বলতেছে যে ওঠেন, আপনাকে আমি মিষ্টি খাওয়াবো, এরকম করে বলতেছে। তো আমি তখন বললাম যে আমি মিষ্টি খাবো না। পরে বলে যে আপনাকে আমি মিষ্টি খাওয়াবো, আমি আপনার জন্য মিষ্টি নিয়ে আসছি, আপনি খোলেন, ওঠেন, আমি মদিনা শরীফ থেকে মিষ্টি আনছি আপনার জন্য। তো আমি বললাম যে না, আমি খাবো না। মানে এগুলো কিন্তু স্বপ্নের মাঝে কথা হচ্ছে। পরে আমাকে বলে যে না, আপনার খাওয়াই লাগবে। আমাকে তখন জোর করে ঘুম থেকে উঠায়, উঠানোর পরে আমার মুখের মধ্যে মিষ্টিটা ঢুকাই দেয়, এবং জোর করে ঢুকাই দেয়, আমি খেতে চাই না, এবং আমাকে বলে খান। আমি তখন একটা মিষ্টি খাই, আমার তখন অত্যন্ত ভালো লাগে। আমি একসাথে তখন 3টা মিষ্টি খাই। 3টা মিষ্টি খাওয়ার পরেই উনি আমাকে বলে যে ঠিক আছে, আমি এখন যাচ্ছি, আপনার সাথে আমার পরে আবার দেখা হবে, এটা বলে ও চলে গেল। এবং ও যাওয়ার সাথে সাথে আমার ঘুমটা তখন ভেঙে গেল। যখন ঘুমটা ভাঙলো, আমি তখন আমার মুখের মধ্যে হাত দিয়েছিলাম, হাত দিয়ে আমি দেখলাম যে হ্যাঁ, আমার মিষ্টির যে একটা শিরা হয় না, মিষ্টির শিরা আমার মুখের মধ্যে লেগে আছে, এবং আমার মুখটা পরিপূর্ণভাবে মিষ্টিতে ভরপুর, মানে আমার মুখ অনেক মিঠা লাগতেছে, বুঝেই গেল যে আমি মিষ্টি খাইছি এরকম। পরে আমি তখন এই ব্যাপারটা আমার নানা ভাইকে আর বললাম না। নানা ভাইকে বললাম না ওই একটা মাত্র কারণে, সেটা হচ্ছে আমার ওই পরিটাকে, মানে পরি বলি বা যাই বলে, আমার এটা অনেক ভালো লাগছে। এটা যে আমার কাছে আসছে, আমাকে মিষ্টি খাওয়াইছে, আমার সাথে বসছে, এই জিনিসটা আমার ভিতরে খুব ভালো লাগলো। এবং ওই লাগার কারণে আমি তখন নানা ভাইকে এই ব্যাপারটা আর বললাম না। না বলার পরে এভাবে আরও 2 থেকে 3 দিন কেটে গেল। 3 দিন পরে আমি পুনরায় জিনিসটাকে রাতের বেলা আবারও দেখলাম। আমার কাছে আসছে, আইসা বলতেছে যে আপনি কেমন আছেন, এমন করে জিজ্ঞেস করে। বললাম ভালো আছি। তো আমাকে বলে আপনি কি আমার সাথে ঘুরতে যাবেন? আমি তখন বলি কোথায়? আমাকে বলে আমার রাজ্যে। আমি তখন বললাম আপনার রাজ্য কোথায়, আমি তো আপনার রাজ্য চিনি না। তো বলতেছে যে আমার রাজ্য হচ্ছে পরীদের রাজ্য, এরকম করে বলে। আমি তখন বলি পরীদের রাজ্য? পরীদের রাজ্য তো আমি গল্পতে শুনেছিলাম, কিন্তু জীবনে কখনো পরীদের রাজ্য দেখি নাই।
তো পরিদের রাজ্য কীরকম হয় আমাকে বলে যে অনেক সুন্দর হয়, আপনি আমার সাথে যাবেন, ওরকম করে বলে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে যাবো, কথাবার্তা বললাম। তো আমাকে অনেকগুলো ড্রেস দিল, মানে কিছু ড্রেস দিল, জামা কাপড় যেগুলো আপনাকে পরতে হবে, এগুলো পরলে আমি আপনাকে নিয়ে যাবো এবং আপনি কোনো কথা বলতে পারবেন না, আমার সাথে যাবেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমাকে ড্রেসগুলো দিলাম, এগুলো সব কিছু পরলাম। পরার পরে ও আমাকে বলে যে ঠিক আছে আপনি থাকেন, আমি আসতেছি। এই কথা বলে সে বেরিয়ে গেল এবং সে বেরিয়ে যাওয়ার পরে সে আর আসতেছে না। আমি বারবার বারবার মানে আমার এরকম দ্বন্দ্ব আসতেছে, হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে আমি দেখতেছি যে আমার জামা কাপড় সব কিছু মানে গায়ে আছে, মানে কিন্তু কেমন জানি মানে মনে হয় যে আমি যেভাবে পরেছিলাম এভাবে পরা নাই। মানে আমি যখন শার্ট পরেছিলাম, শার্টের যে বাটনগুলো হয়, যে বুতামগুলো হয়, এগুলো উল্টা পাল্টা লাগানো, মানে এটারটা এটা ওইটারটা ওইটা ওরকম উল্টা লাগানো। এবং আমার প্যান্ট যে আমি পরছি, প্যান্টের আমি বেল পরে ঘুমাইছিলাম, কিন্তু বেলটা আমার পাশে মানে প্যান্টের বেলটা আমার পাশে পড়ে আছে এবং শার্টের যে বাটনগুলো এগুলো এরকম উল্টা পাল্টা লাগানো। পরে আমি উঠলাম, উঠে পাশের রুমে মায়ের কাছে গেলাম, মা ছিল পাশের রুমে, গিয়ে বললাম মা একটা ব্যাপার তুমি খেয়াল করছো? মা বলে কেন? বললাম যে দেখো তো আমি কি কখনো এরকম করে শার্ট পরে? মা আমাকে বলো মামা এটা কি হলো, মানে এক বুতাম আরেক জায়গায় আরেকটা আরেক জায়গায়। মামাকে বলে যে এরকম মনে হচ্ছে যে মনে হয় কোনো এক ব্যস্ততার মাঝে তুই এটা পরছস এরকম। আমি বলি যে মামাকে বলে তুই তো এই শার্টটা পরেই ঘুমাইছিলি এবং কই এটা তো আগে এরকম ছিল না, এরকম করে বাটনগুলো তুই এরকম করে লাগাস নাই। মায়ের কথা শুনে আমি বুঝতে পারছি যে হ্যাঁ কিছু একটা ঘটছে। আমি যখন মাকে বললাম যে মা ঠিক আছে সমস্যা নেই আমি যাচ্ছি, তারপরে আমি আবার আমার রুমে আসলাম। আসার পর আমি আবার বাটনগুলো খুলে ঠিকমতো বাটনগুলো লাগাইলাম। আমার তখন আর ঘুম আসতেছে না, আমি পানি পান করলাম, করার পরে আমার বারান্দায় গিয়ে বসলাম। বারান্দায় বসার পরে আমার কেমন জানি বারবার ইচ্ছা করতেছে যে আমি গোলাপ বাগানের ওইদিকে যাব, মানে আমার গোলাপ বাগানের ওখানে যেতে ইচ্ছে করতেছে। পরে আমি তখন ওখান থেকে আমার গোলাপ বাগানের দিকে গেলাম, গিয়ে আমি গোলাপ বাগানে বসলাম। বসার পরে আমার ভিতরে কেমন জানি একটা ক্লান্তিতে চলে আসলাম, মানে অনেক ক্লান্ত লাগতেছে আমার, মানে মনে হয় যে আমি প্রচুর কাজ করে আসছি। এবং তখন বাতাস বইতেছিল, গ্রীষ্মকাল ছিল। তো গ্রীষ্মের বাতাসে তখন আমি কী করলাম, আস্তে করে ঘুমাই গেছে, আমার ঘুম চলে আসছে। তো ঘুম চলে আসার পরে যখন সকালবেলা হয়েছে, সকালবেলা হওয়ার পরে আমার নানা ভাই ওইখানে গেছে, গিয়ে আমাকে দেখতে পাইছে। আমি কিন্তু আর কোনো কিছু স্বপ্নে দেখি নাই। দেখতে পাওয়ার পরে নানা ভাই তখন আমাকে গালাগালি শুরু করছে যে স্টুপিড, তুই রাতের বেলা ওখানে, ওই দিন রাতের বেলা এই জিনিসটা ওখানে দেখলি, দেখার প্রতি আবার আজকে কেন আসলি, তুই এখানে আসছিস কেন আমাকে সেটা বল। আমি তখন বললাম নানা ভাই আমি এমনি আসছি। পরে বলো তুই কি এখন আর কিছু স্বপ্নে দেখিস, তোর সাথে কোনো সমস্যা হয়? নানা ভাই জিজ্ঞেস করে। আমি বললাম যে না আমি এখন আর কিছু স্বপ্ন দেখি না, বা আমার সাথে এরকম কোনো সমস্যা হয় না, আমি ঠিক আছে। নানা ভাই আমাকে বলে দেখ এরকম কোনো সমস্যা যদি দেখিস তাহলে কিন্তু আমাকে বলবে, তা না হলে কিন্তু তোর অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো নানা ভাই কথা বলে চলে গেল। আমি তখন কী করলাম, এখানে মানে ওইখান থেকে উঠে ঘরে গেলাম এবং ঘরে গিয়ে আমার আর ভালো লাগতেছে না। আমি যে পড়াশোনা করবো বা পড়াশোনা আদার্স কোনো কিছুর প্রতি আমার কোনো রকমের মানে অ্যাটেনশন নাই। আমি পড়াশোনার প্রতি অ্যাক্টিভ হতে পারতেছি না, কাজের প্রতি অ্যাক্টিভ হতে পারতেছি না, ফ্রেন্ডের সাথে মিশতে পারতেছি না। মানে আমার ভিতর সারাক্ষণ এই মানে জিনিসটা ধান্দার ভিতর ঘুরতে থাকে। আর আমি তখন কন্টিনিউসলি ওই দোয়াটা পড়তাম, মানে বারবার 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 খালি এই দোয়াটাই পড়তাম যে আমার সামনে আরেকটা বার আসুক, আমি থেকে আরেকটা বার দেখতে পাই, আরেকটা বার সে আমার সামনে আসুক। এই দোয়াগুলো আমি বারবার পড়তে পড়তে প্রায় এভাবে আরও 8 থেকে 10 দিন কাটে। তারপরে আমি হঠাৎ করে আরেকদিন রাতের বেলায় এটাকে আবারও দেখতে পাই এবং তখন এসে খুব সুন্দর একটা, বেশিরভাগই সাদা শাড়ি পরতো, সাদা শাড়ি অথবা সাদা যে মেয়েরা পরে 3 পিস টাইপের ঘাগি ওইগুলোই পরতো, আদার্স কোনো ড্রেস আমি তাকে দেখতাম না। এবং আমার যে ব্যাপারগুলো স্বপ্ন ছিল, আমার কাছে মনে হয় না যে স্বপ্ন। ও আমার রুমে আসতো, এসে আমাকে ডাকতো যে উঠো উঠো, আমি তখন উঠতাম, উঠে বসতাম, বসার পর তার সাথে কথা বলতাম, এমন অবস্থা। কিন্তু বসে ওই দিন রাত্রেবেলা আসার পর আমাকে বসায় বলতেছে যে কী হয়েছে তোমার, খিদা লাগছে? আমি বললাম যে না খিদা লাগে নাই, তুমি এতদিন আসো নাই কেন, এরকম করে বলতেছে। তো বলে যে আমার একটু প্রবলেম ছিল এই জন্য আসতে পারি না, তোমার নানা ভাই অনেক ঝামেলা করে আসা যায় না, এটা আমাকে বলে। তো আমাকে এটাও জিজ্ঞেস করে যে তুমি কি তোমার আমার ব্যাপারটা তোমার নানা ভাইকে বলো? আমি বললাম যে না আমি এইসব ব্যাপারে আমার নানা ভাইকে কিছুই বলি না। এবং খুব মানে আমি কীভাবে বোঝাবো যে আমি খুব নর্মালি কথা বলতেছি, একদম নর্মালি একটা মানুষের সাথে যেভাবে কথা বলে না, আমি ঠিক স্বপ্নের মাঝে ঠিক তার সাথে এইভাবেই কথা বলতেছি। দেন আমাকে বলতেছে তোমাকে আমি ওই দিন সত্যি সত্যি আমাদের রাজ্যে নিয়ে যাইতাম, আমাদের রাজ্যে নিয়ে যাওয়ার জন্য আমি সব রকম ব্যবস্থাগুলো করছিলাম, কিন্তু তোমার নানা ভাইয়ের কারণে নিতে পারলাম না, তোমার নানা ভাই ঘুম থেকে উঠে গেছে, এই জন্য আমি তোমাকে রেখে চলে গেছি, এরকম করে আমাকে বলতেছে। আমি তখন বললাম যে যাই হোক তুমি এখন কেমন আছো বলো, ভালো আছো কিনা? বলে ভালো আছি। তো আমি তখন বললাম যে তোমার নাম কি, তোমার নামটা বলো। তো সে আমাকে বলে যে তার নাম হচ্ছে ফ্রেজা। আমাকে বলে আমার নাম ফ্রেজা। তো আমি বললাম যে তুমি থাকো কোথায়? আমাকে বলে আমি এখানে থাকি না, আমি সৌদি আরব থাকি। তো আমি বললাম যে ফ্রেজা সৌদি আরব থাকো, তো সৌদি আরব থেকে তুমি এখানে কীভাবে আসো, বা এখানে আমার সাথে কীভাবে দেখা করতে আসছো, এখানে কি? পরে বলে যে আমার বোনের বাড়ি এখানে, আমার বড় বোনকে বাংলাদেশে আছে, আমার বড় বোন এখানে থাকে, আমি আমার বড় বোনের সাথে দেখা করতে আসছিলাম এবং বড় বোনের সাথে দেখা করে যাওয়ার সময় আমি এই ফুলের বাগানটা দেখলাম, আমার কাছে খুব ভালো লাগছে এবং লাগার পরে আমি এই বাগানে নামলাম, নেমে ফুলগুলো দেখতেছিলাম এবং তখনই তুমি আমাকে ডাকছো।
এই কথাটা ফ্রেজা আমাকে বলেছে, মানে পরিটা বলতেছে যে আমি তাকে ডাক দিছি। আমি বললাম যে আমি তো ডাকি নেই, পরে বলে ডাকছো, দোয়া পরে ডাকছো। এই কথাগুলো আমার সাথে বলে অনেকক্ষণ ধরে, সেদিন আমরা অনেকক্ষণ কথাবার্তা বলি এবং বলার পর আমাকে একটু জড়ায়া ধরে আমার এত ভালো লাগে, মানে আমি এরকম ঘ্রাণ আমার জীবনে আর কখনো কোনো জিনিসের প্রতি পাই নাই। তার শরীর থেকে যে ঘ্রাণটা পেয়েছিলাম একেবারে অনেক নাইস একটা ঘ্রাণ আমার নাকে আসে। আমার তখন মানে এত যে ভালো লাগে আমি আসলে বলে বোঝাতে পারবো, আমি তখন পাগল হয়ে যেতাম ঘ্রাণটা পাওয়ার পরে। ও আমাকে জড়ায় ধরে বলে আজ আমি যাই, আমার কাছ থেকে চলে যায়। এবং এরপর থেকে মানে যেদিনটা তো চলে যায় এবং সেদিনকার পর থেকে সকালবেলা থেকে আমার আর কোনো কিছু ভালো লাগতেছে না। আমার শরীরটা কেমন জ্বালাফলা করতেছে, আমার ভালো লাগে না। আমি ওই দোয়াটা বারবার কন্টিনিউয়াসলি ওই দোয়াটা পড়ি। ওই দোয়াটা পড়ি প্রায় 5 দিনের মতো কেটে যায়, ও আর আসে না। এবং আমি এই ব্যাপারগুলো আমার নানা ভাইকেও বুঝতে দেই না। মানে নানা ভাই আমাকে কিন্তু এখন ডাকে যে তুই আয়, মানে রিসার্চের জন্য আমাকে ডাকে যে তুই এটা রিসার্চ কর, ওটা কর। আমি আর যাই না। তো আমি যাই না দেখে আমার বড় মামাকে, তখন ওই যে মামা বাঁশি বাজাইতো ওই মামাকে তখন আমার নানা ভাই এগুলো শেখাচ্ছিল। আমি আর যাচ্ছি না দেখে নানা ভাই মানে একটু রাগ করছে, রাগ করে বড় মামাকে শেখাচ্ছে। এবং বড় মামা তখন আমার নানা ভাইয়ের সাথে এগুলো ভালো করে শিখতেছে। পরে প্রায় 5 দিন পরে আমার ভিতর তখন মানে এত বেশি খারাপ লাগতেছে যেন আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। মানে একটা রিলেশন করলে মানুষ যেরকম হয় না, যে ধরেন 10 বছরের রিলেশন, হঠাৎ করে আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনার যোগাযোগ নেই বা বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ নেই, আমার অবস্থাটা ঠিক এরকমই হয়েছে। আমি আর নিজেকে কন্ট্রোলে নিতে পারতেছিলাম না। 5 দিন পরে আমি কী করলাম, একদিন হাত কাটলাম। হ্যাঁ, ইচ্ছে করে নিজে নিজে হাত কাটলাম সন্ধ্যার সময়। হাত কেটে আমি নিজে আবার হাত ব্যান্ডেজ করছে, মানে কষ্ট থেকে ভোলার জন্য আমি নিজে আবার হাত ব্যান্ডেজ করে ওই রাতে ঘুমাইছি। এবং ঘুমাইতে আমি তখন দোয়াটা পড়ছি। পড়ার পরে সে রাতে আমি তাকে আবারও দেখতে পাই। এবং ওই রাতে আমি তাকে একটু অন্যভাবে দেখতে পাই। অন্যভাবে বলতে খুবই রাগান্বিতভাবে। ও অনেক রেগে আছে, চোখ মুখে আগুন এরকম। আইসা আমাকে বলতেছে যে এই তুমি এত দোয়া পড়ো কেন, এরকম করে আমাকে বলে, ধমক দিয়ে বলে। আমি তখন উঠি, আমাকে বলে যে তুমি দোয়া পড়ো কেন, এই দোয়া তুমি কেন পড়ো বারবার, তুমি এই দোয়াটা আর পড়বা না, আমাকে এটা বলে। আমি তখন বললাম যে আমি দোয়াটা পড়বো না, মানে তুমি এটা কেমন কথা বলতেছো। ও বলে তোমার এই দোয়ার কারণে আমি আমার স্বামীর ঘরে থাকতে পারি না, এমন করে বলে। আমি তখন বললাম যে তোমার স্বামীর ঘর মানে? ও বলে হ্যাঁ, আমি আমার হাজব্যান্ডের সাথে থাকতে পারি না তোমার এই দোয়ার কারণে। আর শোনো, আমি তোমার সাথে আর কখনো আসবো না, দেখা করবো না, আমি চলে যাচ্ছি, অ্যান্ড তুমি এই দোয়াটা আর পড়বা না, এটা বলে। আমি বললাম শোনো, যেও না ফ্রেজা, দাঁড়াও, যেও না। আমি দাঁড়াও করাই ওকে। পরে আমাকে বলতেছে কী হয়েছে। আমি বললাম যে দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি, হ্যাঁ আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি যে বিবাহিত এটা তো তুমি আমাকে আগে বলো নাই। ও আমাকে বলে দেখো, তুমি আমার সাথে খুব একটা মিশতে চেষ্টা করো না, আমার হাজব্যান্ড কিন্তু তোমাকে মেরে ফেলবে। আমার হাজব্যান্ডের ক্ষমতা অনেক বেশি, ও কিন্তু তোমার নানাকেও মানবে না। আর তোমার নানার আন্ডারে যে জিনেরা কাজ করে ওগুলো আমার হাজব্যান্ডকে দেখলে উঠে আর বসে। সুতরাং আমি তোমাকে বাঁচানোর জন্য তোমার জীবন থেকে চলে যেতে চাই, তুমি আমার লাইফের মধ্যে থাইকো না, আমার জীবনে তুমি থাইকো না। আমি তখন বললো যে না ফ্রেজা, আমি তোমাকে ছাড়তে পারবো না, এটা বলে আমি কান্নাকাটি করতেছো। আমাকে বলে প্লিজ তুমি আমাকে ডাইকো না, এই দোয়াটা আর পড়ো না, এই বলে সে ওখান থেকে চলে যায়। এবং আমি তখন ফ্রেজা বলে লাফ দিয়ে উঠি। উঠার পরে আমার নানা ভাই তখন মানে পাশের রুমে থাকে, নানা ভাই মা তখন সবাই দৌড়ে আসে, কী হয়েছে রে, কী হয়েছে। নানা ভাই বলে কী হয়েছে নাতি, কী হয়েছে। আমি কিছু বলি না, চুপচাপ, কারণ নানা ভাইয়ের কাছে তো বলবো না। দেন অনেক জিজ্ঞেস করতেছে কী হয়েছে বল। আমি তখন বলি না, না বলে নানা ভাই তখন চলে যায়। মা তখন বলে কী রে তুই আমার কাছে বলে কী হয়েছে। আমি তখন বলি মা, আমি একটা মানুষকে অনেক ভালোবাসি, এই মানুষটা আমার কাছে আসতে চাচ্ছে না, আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তো এটা বলার পরে নানা ভাই সম্ভবত রাতের বেলায়, মা মনে হয় নানা ভাইকে গিয়ে ব্যাপারটা বলে। সকালবেলা নানা ভাই আমাকে ডাকে বলতেছে যে, আমাকে বলে যে নাতি তুই আমাকে সত্যি করে বলতো আসলে কী হয়েছিল কালকে রাতে, ওরকম করে বল। আমি তখন বললাম নানা ভাই দেখো, আসলে আমি কী বলবো বুঝতে পারতেছি না, অ্যান্ড আমার আসলে কোনো কিছু ভালো লাগতেছে না। আমি এরকম একটা খারাপ একটা মেয়েকে ভালোবাসি, অ্যান্ড মেয়েটা আমার কাছে আসে না, আমার কাছ থেকে দূরে থাকতে চাই এরকম। তা নানা ভাই আমার তখন খুব ভালোভাবে বুঝায় যে না এগুলো করিস না, বা এগুলো ঠিক না। তো এইসব নানা ভাই আমাকে ভালো করে বোঝানোর পরে দেন নানা ভাই তখন করে কি আমাকে বিদায় করে দেয়। আমার ছোটো ভাই ইমতিয়াজ তখন আমি যে স্কুলে পড়তাম, ও মানে আমি যে কলেজে পড়তাম, কলেজের পাশের স্কুলে পড়াশোনা করতাম, মানে কলেজের স্কুল ছিল এটা। পরে আমার নানা ভাই তখন আমার ছোটো ভাইকে বলে দেয় যে তুই ওর একটু খেয়াল রাখবে, ও কোথায় যায়, মানে কার সাথে রিলেশন করে, এই ব্যাপারটা একটু খেয়াল রাখবে। এই কথা বলার পরে ইমতিয়াজ তখন আমাকে খুব খেয়াল করতে শুরু করে। আমি যেখানে যাচ্ছি, এখানে যাই, যে জায়গায় যায় ওই জায়গায় যায়, আমাকে খুব পাহারা দেয়। অনেকদিন পাহারা দেওয়ার পরে আমি তখন ব্যাপারটা কিছুটা বুঝতে পারি যে হ্যাঁ ও আমাকে পাহারা দিচ্ছে। তো পাহারা দেওয়ার পরে একদিন আমাকে মানে আমি ওকে বুঝি যে আমি মানে যেদিন কলেজ থেকে বেরোই একটু তাড়াতাড়ি, ওই সেদিন কলেজ মানে স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসে। আমি যেভাবে যাই ও আমার পিছন যায়। 3-4 দিন আমি ব্যাপারটা ফলো করার পরে একদিন আমি ওরে জিজ্ঞেস করলাম যে বাইরে, আমি তোর ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না, যে তুই এমনি আমার ফলো করস কেন, ব্যাপারটা কি আমাকে বলতো। আমাকে বলে কই না তো ভাই, আপনাকে তো আমি ফলো করি না। আমি বলি ইমতিয়াজ দেখ, মিথ্যা বলিস না, আমি তোকে তোর চোখে মুখে তাকাইলে বুঝতে পারি যে তুই আমাকে ফলো করিস, তুই আমাকে খেয়াল করিস, তুই কী চাচ্ছিস আমাকে একটু বলতো।
পরে আমাকে বলে, ভাইয়া তুমি আমার কাছে একটা সত্য কথা বলো যে তুমি কার সাথে সম্পর্ক করো, আমাকে এটা বলো। আমি বললাম যে আমি কার সাথে সম্পর্ক করি এটা কি তোর কাছে বলতে হবে? আমাকে বলে, না তুমি আমাকে বলো তুমি কার সাথে সম্পর্ক করো, আমি ব্যাপারটা একটু জানতে চাই। এবং কলেজের মেয়েরা তো ভালো হয় না, বেশিরভাগ মেয়েগুলাই খারাপ হয়। আর তুমি তো একটু বোকা টোকা স্বভাবের ছেলে, হয়তো তোমাকে ভাঙায় খাইতেছ, তুমি কার সাথে সম্পর্ক করো প্লিজ আমাকে বলো। ওইরকম করে আমাকে ধরে। পরে আমি বললাম যে ভাই দেখ, তোর সাথে আমি মিথ্যা বলবো না, বা তুই আমার ছোট ভাই, তোর সাথে আমি রাগারাগিও করতে পারবো না। আসলে আমি তোকে বলি, কিন্তু তুই আমার মাথায় হাত দিয়ে শপথ কর যে তুই কথাটা কারো কাছে বলবি না। ও আমাকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার মাথায় হাত দিলাম, আমার মাথায় হাত দিলাম যে আমি কথাটা কাউকে বলবো না, এবং নানা ভাইকেও বলবো না। আর নানা ভাই আমাকে তোমার পিছনে লাগাই দিছিল তুমি কার সাথে প্রেম করো এটা জানার জন্য। পরে আমি বললাম তাহলে শোন। তখন আমি ওর কাছে সমস্ত ঘটনাগুলো খুলে বলি, অতীতের আমার সাথে যা হচ্ছে সব কিছু, ফ্রেজার ব্যাপারটা বলি। তখনও আমাকে বলতেছে যে ভাইয়া তুমি ফ্রেজাকে ভুলে যাও, এবং তুমি তো জানো জিন আর ভূত পড়ি এগুলো একই কথা, এগুলো মানুষের সাথে থাকলে মানুষের ক্ষতি করে। দেখো না, নানা ভাই রাতের বেলায় ঘুমাইতে পারে না, কয়েকদিন পর পর নানা ভাইয়ের হার্টের সমস্যা দেখা দেয়, এগুলোর কারণে। তো এগুলো তুমি ছেড়ে দাও। আমার ছোটো ভাই আমাকে বলতেছে, আমি তখন বললাম যে দেখ ইমতিয়াজ, আমি ওরা ছাড়তে পারবো না, আমি ওর আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। তো আমার ছোটো ভাই ব্যাপারটা থেকে ইন্টারেস্টিং হইলো, ও মজা পাইলো যে একটা পরীর সাথে প্রেম করতেছে, ওর ভালো লাগছে। ও তখন আমাকে বলো, ভাইয়া তাহলে তোমার সাথে কী হয় না হয় তুমি আমাকে সব কিছু বইলো। আমি বললাম ঠিক আছে, আমি তোর সব কিছু জানাবো, কিন্তু তুই আমার নানা ভাইকে কিচ্ছু বলতে পারবি না। ও বলে, না আমি নানা ভাইকে কিচ্ছু বলবো না, আমি তোমাকে কথা দিচ্ছি আমি নানা ভাইকে কিছুই জানাবো না, তুমি আমাকে বইলো। তো ও তো এত বড় না, 9-এ পড়ে, মানে ছোটো মানুষ, তো আমি ওর কাছে সবসময় আমার এই ব্যাপারটা যা যা করতো আমি সব কিছু বলতাম। তো এইভাবেই কাটতেছিল। পরে ফ্রেজের সাথে আমার আর দেখা নাই, ও আর আসে, ওনার সাথে কথাও বলতে পারি না। এবার আমার খুব রাগ লাগে, মানে অতিরিক্ত রাগ লাগে। রাগ লাগার পরে একদিন আমি করি কি, যে বাগানে ওর সাথে আমার প্রায় এখানে 1 মাসের মতো হয়ে যায়, ও আর আসে না, 1 মাসেরও বেশি হয়ে গেছে, ও আর আসে না। না আসার পর আমি যে বাগানটা করছিলাম, আমি তখন বাগানে গোলাপ গাছগুলো কেটে ফেলবো, তখন ফুলও নাই অতটা, একটু গাছগুলো শুকনো আমি কেটে ফেলবো, আর বাকি গাছগুলো বিক্রি করে ফেলবো। আমি তখন অন্য একটা বাগানে লোকেরা খবর দিই যে আমার গোলাপের ইয়েগুলো আমি বিক্রি করবো, নিয়ে যান। তো উনি তখন এসে গোলাপ গাছ প্রায় অর্ধেকের মতো উনি নিয়ে গেছে, অর্ধেক পর্যন্ত পরিষ্কার করে নিয়ে গেছে। সেদিন রাতে আমি পুনরায় ওই পরীকে, মানে ফেজদাকে আবারও স্বপ্নে দেখি ওই দিনটাতে, এবং স্বপ্নে দেখি সে ওই দিন খুবই ভালোভাবে আসে, আগে আমার সাথে যেভাবে আসতো ওভাবে আসে নর্মালি। ওর কোলে একটা বাচ্চা আছে, ছোট একটা বাচ্চা, বাচ্চাটা কান্না করতেছে, এরকম বাচ্চাটাকে পাশে রেখে আমি যে খাটে ঘুমাই, আমি জানি না কেউ বিশ্বাস করবে কিনা, সেম একই খাটে ও বসে। আমি খাটে শুয়ে আসি, আমি খাটে হেলান দিয়ে বসে, ও আসার পরে এর সাথে এই দেওয়ালের সাথে হেলান দিয়ে বসি, ও তখন আসে। আইসা আমাকে বলছে আমি বাচ্চাটাকে, পরে বলে এটা নিয়ে, এই বাচ্চার ব্যাপারে কথা বলো না, তুমি আমার ব্যাপারে কথা বলো। আমি বললাম যে তুমি তুমি আমার কাছে আসবা না বললে, এখন আবার কেন আসলা, এমন করে জিজ্ঞেস করতেছে। ও আমাকে বলে, আসছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করার জন্য। আমি বললাম কি? ও আমাকে বলে, তুমি গোলাপ বাগানটা নষ্ট করে ফেলা কেন, গোলাপ বাগানটা ভেঙে ফেললা কেন? আমি বললাম ফ্রেজা দেখো, গোলাপ বাগানটা আমার বাগানটা আমি ভেঙে দিছি, এই বাগানটা আমার ভালো লাগে না, কারণ এই বাগানে তুমি আসছিলে, এখন তুমি আর আসো না, তোমার সাথে আমার দেখা হয়েছে, এখন থেকে আমি আর গোলাপ বাগানটা রাখবো না, আমি এটা ভেঙে ফেলবো। পরেও আমাকে বলতেছে যে না তুমি গোলাপ বাগান ভাঙতে পারবো না, তুমি গোলাপ বাগান রাখবা, আমাকে এটা বলে। আমি তখন বললাম না আমি এটা রাখবো না, আমি এটা রাখবো কেন, এটা রাখলে সমস্যা। আমাকে বলে তুমি যে গাছগুলো বিক্রি করছো এই গাছগুলোর টাকা দেওয়া, গাছগুলো আবার নিয়ে আসবা, এনে তুমি তোমার এই গোলাপ ইয়েটা রাখবা, তুমি এটা বিক্রি করতে হবে। মানে বাগানটা যেরকম আছে ওরকম, আমি তোমার সাথে দেখা করতে না আসলেও আমি বাংলাদেশে যখন আমার বোনের বাড়িতে আসি, আমি এই বাগানটাতে আসি, আমার বাগানটা ভালো লাগে এবং এই বাগানটা আমার খুব পছন্দের। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি এই বাগানটা নষ্ট করবা না, আমাকে কথা দাও। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম আমি বাগানটা নষ্ট করবো না। তো ও আমাকে বলতেছে যে ঠিক আছে আমি যাই, বেবি কান্না করতেছে। আমি বললাম শোনো এই বেবিটা কার? ও বলে আমার। আমি বললাম যে ফেজা আমি তোমাকে ভালোবাসি, তুমি কি এটা বুঝো না? তুমি আমাকে কেন বাচ্চা নিয়ে আমাকে দেখাইতে আনছো? ও তখন আমাকে বলতেছে তুমি মানুষ আমি পেট, আমাদের সাথে সম্পর্ক হয় না। আমি খুবভাবে ওর হাত ধরে টানাটানি করতেছে, ও তখন আমার হাতটা ঝাড়া দিয়ে চলে গেল। আমি ফ্রেজা ফ্রেজা বলে 2-3 বার কান্নাকাটি করি, চিৎকার চেঁচামেচির পরে এবার আমার মা আবার ওই রাতের মতো আবারও আসে আমার রুমে। আসার পরে মা বলে কী হয়েছে? আমি বললাম আমি 2-3 বার নাম বলছি। পরে নাম বলার পর আমার মা তখন এখান থেকে চলে যায়। মা চলে যাওয়ার পরেই আমি তখন কী করলাম, পুনরায় ওই বাগানটা আবারও ঠিক করলাম। বাগানটা আবারও যে গাছগুলো বিক্রি করলাম ওদেরকে টাকা ফিরে দেয়, গাছগুলো আবার আনলাম। এবং এই ব্যাপারটাতে আমার নানা ভাই একটুখানি ডাউট করে ফেলছে যে কী ব্যাপার, আমি একবার বিক্রি করলাম আবার কেন আনলাম। এবং আনার পরে আমি তখন এই গোলাপ গাছের নিচে বসে থাকি, প্রায় এখানে আরও 20-25 দিনের মতো কেটে গেছে, ও আর আসে না। 20-25 দিন পরে আমি একদম ওই সময় পুরো মেন্টালের মতো হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছি। আমি খাওয়া দাওয়া করি না, আমি ঘুমাই না, মানে আমি একরকম হয়ে গেছি, একরকম আমার কিছু ভালো লাগে না। আমি খাওয়া দাওয়া করি না, ঘুমাইও না, মানে কোনো কিছুই নাই, পাগলের মতো হয়ে গেছি। এবার আমার এই পাগলামি দেখে আমার ছোটো ভাই সম্ভবত আমার নানা ভাইকে ব্যাপারগুলো বলে দেয়, মেবি আমি জানি না, ও মনে হয় বলে, ইমতিয়াজ মনে হয় বলে দেওয়ার পরে আমার নানা ভাই তখন আমাকে নেয়, আমাকে ডাকে, জিজ্ঞেস করে। জিজ্ঞেস করার পরে
আমাকে জিজ্ঞেস করে যে এই কথাগুলো সত্য কিনা। আমি বললাম যে না। নানা ভাই আমাকে বলে মিথ্যা বলিস না, তোর জীবনটা অনেক রিস্কে আছে। এই কথা বলে আমার নানা ভাই তখন আমার হাতের আঙ্গুলে ধরে আমাকে অজ্ঞান করে ফেলে। আমি অজ্ঞান হয়ে যাই, আমি জানি না কী হয়। এবং জ্ঞান ফেরার পরে আমি আমার ছোট ভাই ইমতিয়াজের মুখে শুনতে পাই আমার সাথে নাকি একটা পরী আসছিল, এবং এই পরীটার নাম ছিল নাকি ফ্রেজা। ও আসার পরে আমার নানা ভাই নাকি ওকে অনেক ধমকাধমকি করছে। আমি নাকি মেয়েদের মতো কথা বলতেছিলাম, সম্পূর্ণ মেয়েদের মতো কথা বলতেছিলাম। পরীটা আমার ভিতরে আসার পরে ওই ফেজা নাকি আমার নানা ভাই নাকি জিজ্ঞেস করে যে তুই আমার নাতির দিকে আসলে কেন। তো ফেজা আমাকে যে কথাগুলো ওই দিন রাতে বলেছিল যে তার বোনের বাড়ি থেকে যাওয়ার সময় গোলাপ বাগান দেখে এখানে নামছে, সেম কথাগুলো আমার নানা ভাইকেও বলে যে আমি এরকম আমার বোনের বাড়ি থেকে আমার বাড়ি যাওয়ার পথে আমি গোলাপ বাগানে নেমেছিলাম, আপনার নাতি আমাকে ডাকছে দোয়া পড়ে, এবং আমি ওর কাছে আসছি। এখন আমি ওর কাছ থেকে যেতে চাই কিন্তু আমাকে ছাড়ে না। এবং পরিশেষে আমার হাজব্যান্ডের সাথে আমার অনেক ঝগড়া হয় ওকে নিয়ে। হওয়ার পরে আমি আর ওর কাছে আসতেছি না, আমি চলে গেছি ওর কাছ থেকে। এখন তো আপনি আমাকে কেন ডাকলেন? এবং এই ব্যাপারগুলো আমার হাজব্যান্ড যদি জানাজানি হয়ে যায় তাহলে আমার খুব প্রবলেম হবে। এই কথাগুলো হচ্ছে মানে প্রেজা নাকি আমার কণ্ঠে আমার নানা ভাইকে বলতেছে। তো এরকম করতে করতে নানা ভাই তখন বলতেছে যে ঠিক আছে, আমি আজকের মতো ওয়ার্নিং দিয়ে দিলাম, আপনি যদি কোনোদিন আমার নাতির কাছে আসেন তাহলে আপনার এই সংসার আমি ভেঙে দেবো, আপনার হাজব্যান্ডকে আমি মেরে ফেলবো, আপনার সংসার আমি ভাঙবো, আপনার বাচ্চাদেরকে মেরে ফেলবো। এই কথা বলে নাকি চলে যায়, এবং তখন নাকি আমার জ্ঞান ফিরে আসে। পরে এই কথাগুলি যখন আমার ছোটো ভাই ইমতিয়াজ আমাকে বলার পরে আমি জীবনে কোনোদিন আমার নানা ভাইয়ের চোখের দিকে তাকায় কথা বলি নাই, কোনোদিন নানা ভাইয়ের সাথে খারাপ কোনো ব্যবহার করি নাই। নানা ভাই আমার কাছে ছিল একদম ফেরেস্তার মতো। বাট ওই দিন আমি নানা ভাইয়ের সাথে এতটা রুড বিহেভ করি, এতটাই গালাগালি করি যে আপনার মতো মানুষ, আপনি এটা কী করলেন, আপনি আমার সাথে এই কাজটা কেন করলেন, মানে অতিরিক্ত গালাগালি আমি নানা ভাইকে করি। নানা ভাই আমাকে বলে যে তুই যেটাকে মানুষ মনে করতেছিস এটা মানুষ না, এটা একটা পেট আত্মা, এটা কিছুই না, তোর জীবনটাকে নষ্ট করতেছে, এটা জাস্ট তোকে ছল ছাতুরি করতেছে তোর সাথে, এরা তো কখনো মানুষকে ভালোবাসতে পারে না, এগুলো ছল চাতুরি করে তোর জীবনটাকে নষ্ট করে দিবে। নাতি তুই এখনো ভালো আছিস, তুই নানার কথা বুঝ, তুই ওকে ছাড়। আমি তখন বললাম যে আমি ওকে ছাড়তে পারবো না, আমি ওকে ছাড়া বাঁচবো না। এবার নানা ভাই আমাকে তাবিজ তোমার যাই কিছু দিচ্ছে, আমি কিছু আমার শরীরে রাখতেছি না। আমাকে তাবিজ পড়াচ্ছে, তোমার পড়াচ্ছে, এটা পড়াচ্ছে, ওটা পড়াচ্ছে, আমি কিছুই আমার শরীরে রাখতেছি না, মানে সব কিছু আমার শরীর থেকে আমি সরাই ফেলতেছি। এবার এভাবে সরাই ফেলার পরে আরেকবার আমি লাস্টবারের মতো তাকে আবারও দেখতে পাই। এটা ছিল আমার লাস্টবার মতো তার সাথে দেখা, এবং এটা স্বপ্নের মধ্যে আমি সেমভাবেই দেখতে পাই। ও আমার কাছে এসে আমাকে শুধু এটা বলে যায়, শুধু আমাকে এটা বলে যে আমি কারো ক্ষতি করার জন্য না, আমি খারাপ মানুষ না, আমি কারো ক্ষতি করার জন্য তোমার জীবনে আসি নাই, আমি কোনো খারাপ মানুষও না, আমি তোমার ভালো করার জন্য তোমার লাইফে এসেছিলাম, তোমার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, আমি চলে গেছি, কিন্তু তোমার নানা আমার যেই ক্ষতিটা করেছে এর প্রতিশোধ আমি নেবই নিব, এটা বলে। আমি তখন বললাম যে আমার নানা ভাই তোমার কী ক্ষতি করছে আমার কাছে বলো। বলে না, সময় হলে তুই বুঝতে পারবি। এটা বলে খুব ভাবে একটা ধমক দেওয়া আমার কাছ থেকে চলে যায়। ও চলে যাওয়ার পর আমি তখন ঘুম ভাঙি, আমি তখন আমার নানা ভাই লাইফ নিয়ে চিন্তা করি যে আবার কী বলে গেল। আমি তখন নানা ভাই রুমে যাই, নানা ভাইকে গিয়ে আমি ডাকি যে নানা ভাই এমন এমন ঘটনা। নানা ভাই আমাকে বলে আমার কিছু করতে পারবে না, তবে তোর ক্ষতি করে ফেলবে, তুই এই কথা বলি আমার নানা ভাই আমার শরীর থেকে তখন রক্ত নেয়। নানা ভাইয়ের কাছে ইঞ্জেকশন অলওয়েজ থাকে, উনি ওই কাজগুলো করার সময় বিভিন্ন মানুষের শরীর থেকে রক্ত নেয়। তখন নানা ভাই আমার হাত থেকে রক্ত নেয়, এবং রক্ত নিয়ে নানা ভাই কী জানি তৈরি করে আমাকে বলে তুই যা। এবং ওই দিন আমার মায়ের সাথে আমাকে ঘুমাইতে দেয়, মানে একা ঘুমাই না, মায়ের সাথে ঘুমাই। সকালবেলা আমার নানা ভাই 4টা তাবিজ, 2টা আমার হাতে, 2টা আমার পায়ে তাবিজ বাইতে দেয়, এবং ওই তাবিজটা বেঁধে দিয়ে নানা ভাই তখন আমাকে বলে যে ঠিক আছে, আমি তোরে এই তাবিজগুলো তুই খুলিস না, যদি খুলিস তাহলে এবার তোর বড় ক্ষতি হয়ে যাবে, তোরও ক্ষতি হবে, আমার ক্ষতি হবে। এবং সেম তাবিজ নানা ভাই নিজেও পড়ে। নানা ভাই আমাকে যে 4টা তাবিজ দিয়ে 4টা তাবিজ নানা ভাই নিজেও পড়ে আমাকে বলে যে তুই আর কখনোই এই ধরনের কোনো কিছু করবি না, বা এটা থেকে তুই সম্পূর্ণ বিরত থাকবি। তো নানা ভাই এটা বলার পরে আমি তখন মানে পুরোপুরিভাবে স্বস্তিতে চলে এসে আমি আর এই ব্যাপার নিয়ে কোনো কথা বলি না। না বলার পরে তখন আমি আমার লাইফটাকে আরেকটু ইজি করে ফেলতেছি, মানে এই পরিটরি ঝামেলা থেকে নিজেকে অনেকটা মুক্ত করে ফেলি। ওই যে তাবিজগুলো দেওয়ার পরে নানা ভাই আমার ভিতর থেকে কেমন যেন একটা মানে এই জিনিসগুলো আমার অতটা মনে হয় না যে আমার লাইফে একটা পরি ছিল, আসতো, কথা বলতাম, ঘুরতে যাইতাম, এগুলো। বাট আমার এখন এগুলো কোনো কিছু মনে নেই, আমি সব ভুলে যাই, অতীতটা আমার পুরোপুরি ভুলে যাওয়ার পর আমি তখন কলেজে পড়াশোনা করি। আমি কিন্তু 1 বছর ড্রপ দিয়ে ফেলি, মানে ফার্স্ট ইয়ার থেকে এই সমস্যার কারণে আমি ফাইনাল পরীক্ষা দিতে পারি না। আমি তখন আবারও ফার্স্ট ইয়ারে থাকি। তো ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় ওই সময় আমাদের কলেজে পড়াশোনা করতো সাজেদা খান, আমার একটা মেয়ে আছে, এবং সাজেদা খানের মানে বাবা হচ্ছে আমাদের এলাকাতে হাতে গোনা কয়েকটা ধনী লোকের মাঝে একজন, মানে অনেক বেশি টাকা পয়সার মালিক, এক কথায় কোটি কোটি টাকা ওনার। তো ওই সাজেদা মেয়েটার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয় বলতে সম্পর্কটা এরকম যে মানে ও আমার 1 বছরের জুনিয়র ছিল, পরে আমার ক্লাসমেট হয়ে যায়। জুনিয়র থাকা অবস্থায় তার সাথে আমার ভালো একটা সম্পর্ক ছিল। তো সাজেদা খান আবার আমার ছোটো ভাই যে
যে ইমতিয়াজ আছে, ইমতিয়াজের সাথে অনেক ভালো সম্পর্ক। তো ইমতিয়াজ নাকি তাকে বলছিল যে আমার এই ব্যাপারটা, যে আমি এরকম এরকম মানে পরি থাকতো আমার সাথে এগুলো। তো ও শুধু ওই পরির ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে আমার সাথে কথা বলতো, মানে সাজেদা আমাকে বলতো যে আচ্ছা তোমার লাইফে যে একটা পরি ছিল, পরিটা কী করতো, কোন ড্রেস পরে আসতো, তোমাকে কী বলতো, তোমাকে কোথায় নেওয়া যাইতো, মানে এই জিনিসগুলো জানার ভিতরে তার অনেকটা কিউরিয়াসিটি ছিল, অনেক কিউরিয়াসিটি ছিল যে এই ব্যাপারগুলো সে জানবে। তো আমাকে অলওয়েজ জিজ্ঞেস করতো যে তোমার সাথে কী কথা বলতো, তোমাকে কোথায় নেওয়া যাইতো, তুমি তার সাথে কী করতা, কী কী কথা বলতা, মানে এই দুনিয়ার সমস্ত রকমের হাবিজাবি কথাবার্তাগুলো আমাকে জিজ্ঞেস করতো। তো আমার যতটুকু মনে আছে আমি তাকে বলতাম যে এমনি আসতো আমার সাথে, অমনে আসতো আমার সাথে, এটা করতো আমার সাথে, ওইটা করতো, এগুলো অনেক কিছু তাকে আমি বলি। তো সব কিছু বলার পরে ও তখন আমাকে বলে যে ঠিক আছে, এরকম করে আমার কাছ থেকে শুনতে অনেক দিন পর আমাকে বলতেছে যে স্বপ্নে যে পরীটাকে তুমি দেখতা, বাস্তবে কি আমাকে তুমি সেই পরীটা বানাবা, আমি তোমার বাস্তব জীবনে সেই পরীটা হতে চাই। ওর কথাটা শোনার পর আমি তখন মুগ্ধ হয়ে গেলাম। আমি বললাম যে বাস্তব জীবনে তুমি আমার সেই পরীটা হতে চাও? বলে হ্যাঁ। আমি তখন বললাম যে দেখো আমি আসলে ওই পরীটাকে আমার আর এখন মনে নাই, যতটুকু স্মৃতি আমার মনে আছে আমি সব স্মৃতিগুলোই প্রায় ভুলে গেছি। আমার এই অতীত মানে অনাকাঙ্ক্ষিত অতীতগুলো আমি আর মনে রাখতে চাই না। আমি আমার জীবনটাকে একটু অন্যভাবে সাজাতে চাই। আমার এগুলোর প্রতি আর কোনো রকমের ইন্টারেস্ট না। ও আমাকে বলে যে সত্যি বিশ্বাস করো, আমিও না তোমার কথাগুলো শুনে খুব মুগ্ধ হয়ে গেলাম। আমি জানি যে তুমি অনেক ভালো, তোমার লাইফে তুমি অনেক বেটার একটা পজিশনে যাবা। তো তুমি না এই পরিটাকে সম্পূর্ণরূপে ভুলে গিয়ে তুমি নতুন করে বাঁচতে শুরু করো এবং আমাকে তোমার সাথে রাখো। তো ও আমাকে তখন সঙ্গ দিতে শুরু করে। আমাকে সঙ্গ দেয়, এতটাই সঙ্গ দেয় যে মানে আমি যেখানে যাও আমার সাথে যায়, রাত জেগে আমার সাথে ফোনে কথা বলে, আমার সাথে ঘুরতে যায়। মানে আমার যখনই পরিটার কথা মনে হতো তখনই তাকে কল দিতাম, ও আমার সাথে কথা বলতো এবং খুবই গভীর একটা প্রেমের সম্পর্কে আমরা লিপ্ত হয়ে যাই। যদিও সম্পর্কটা মাত্র 1 মাসের মধ্যে হয়ে যায়। 1 মাসের মধ্যেই আমার এই সাজেদা আমার মনের ভিতর পরীর জন্য যে জায়গাটা বরাদ্দ ছিল ওই জায়গাটা সাজেদা দখল করে নেয়। আমাকে অত্যন্ত ভালোবাসে, আমিও তাকে খুব বেশি ভালোবাসি। কয়েকটা মাস পরে আমাদের এই সম্পর্কটা খুবই গভীরভাবে পৌঁছে যায়, খুবই গভীরভাবে। এবং সাজেদা এতটাই ভালো ছিল যে ও মানে ও যদি নিজের জন্য একটা ড্রেস কিনতো, আমার জন্য একটা টি শার্ট কিনতো এবং ওর আমাকে সবসময় টাকা দিত। আমি টাকা নিতে চাইতাম না, আমি বললাম টাকা দিয়ে কী করবো, আমার তো টাকার প্রয়োজন নেই। ও তারপর আমাকে টাকা দিত। ও বলে আমার না তোমাকে টাকা দিতে ভালো লাগে, আমি জানি না, মানে তুমি তো আমার কাছে আমার বাচ্চা তাই না, সো আমি আমার বেবিকে টাকা দিচ্ছি, এই কথা বললে আমাকে টাকা দিত, আমিও টাকাগুলো নিতাম। এমন করে ওর সাথে আমার সম্পর্কটা প্রায় 2 বছরের মতো হয় এবং এই 2 বছর আমাদের মাঝে অনেক স্মৃতি আছে। আমরা এই 2 বছরে দুজনে একসাথে ঘুরতে যাই। আমরা 2-3বারের মতো কক্সবাজার যাই এবং বিভিন্ন টুরিস্ট স্পটগুলোতে আমরা ঘুরতে যাই। 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন 15 দিনের পর্যন্ত আমরা ট্যুরে চলে যাই। আমাদের মাঝে হাজব্যান্ড ওয়াইফ শারীরিক সম্পর্ক যতটুকু হওয়া দরকার সব কিছুই হয়। এমন করেই সম্পর্কটা সামনে দিকে যেতে যেতে একটা পর্যায়ে এই সম্পর্কের ব্যাপারটা ওর বাবা জেনে যায়। মানে সাজেদার যে বাবা আছে, সাজেদা খানের বাবা, মানে ওর বাবা খুব ডেয়ারিং, মানে অতিরিক্ত ডেয়ারিং লোক। আমাদের এলাকাতে প্রায় মেজরিটি% ব্যবসা বাণিজ্য ওনার বাবার, মানে ওর বাবার এইসব ব্যবসা বাণিজ্যগুলো ছিল। তো ওর বাবা যখন এই ব্যাপারটা জানতে পারার পরে আমাকে একদিন ওনার অফিসে ডেকে নেয়, ওনার মানে পিএইচডি আমাকে অফিসে ডেকে নেয়। তখন ওনার আমাকে জিজ্ঞেস করতেছে যে কী ব্যাপার, মানে উনি আমাকে জিজ্ঞেস করতেছে যে এরকম এরকম ঘটনা আমি যেটা শুনলাম এটা সত্য কিনা, আমাকে এরকম করে বলে। তো আমি বললাম যে আসলে সত্য কি মিথ্যা আমি এটুকুন জানি না, ওর সাথে আমি চলাফেরা করে আমার ভালো লাগে। পরে উনি আমাকে বলে যে প্রেম করো, ভালো লাগে, ভালোবাসা এটা আমরাও কলেজ জীবনে করছি, ইউনিভার্সিটি জীবনে করছি, এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তুমি আমার মেয়েকে নিয়ে, আমাকে বলা ছাড়া আমার মেয়েকে নিয়ে কক্সবাজার যাচ্ছ, সেন্ট মার্টিনে যাচ্ছ, এখানে যাচ্ছ, ওখানে যাচ্ছ, ঘটনা কি, তুই আমার মেয়েকে নিয়ে এভাবে ঘুরতেছো কেন, এগুলো বলার পরে আমি তখন মানে যতটুকু বললাম ওনাকে মানে বুঝিয়ে শুনে ওনার অফিস থেকে আসলাম এবং বাড়িতে আসার পরে মুহূর্তের মধ্যে মনে হয় বাতাসের মতো খবর আমার নানার কানে চলে আসছে। নানা ভাই তখন আমাকে বলতেছে পরীর থেকে তো মন্ত্র দিয়ে তোরে বাঁচাইছি, কিন্তু এই খান সাহেবের কাছ থেকে তোকে আমি বাঁচাতে পারবো না। নানা ভাই আমাকে ডাইরেক্ট আমাকে বলে যে ওরা যে এতটাই ডেয়ারিং, ওরা যে এতটাই রক্তচোষা, ওরা তোর বুকে ছুরি চালাতে এক বিন্দু দ্বিধা করবে না। তোর এখনও সময় আছে, এখনও সুযোগ আছে, তুই এই মানে এই সাজেদা মেয়েটাকে ছেড়ে তুই তোর লাইফে ভালো একটা অবস্থানে চলে আয়। আমি তখন নানা ভাইকে বললাম যে তুমি যত যাই বলো, যত যাই করো, আমি ফেজাকে না হয়ে ভুলে গেছি, তোমার এই মন্ত্রতন্ত্র যাই কিছু তো ওকে চলে গেছে, ওর প্রতি আমার কোনো আর টান ভালোবাসা নাই, কিন্তু সাজেদাকে আমি ভুলতে পারবো না, আমি তাকে আমার জীবনে চাইতে বেশি ভালোবাসি। নানা ভাই আমাকে বলে কাজটা তোর করাটা মোটেও ঠিক হবে না, ভালো হবে না। এইটা বলার পরে যাই হোক আমি তখন আর কোনো কথাই শুনলাম না। তার 2 দিন পরেই তখন সাজেদ যখন ইউনিভার্সিটিতে আসে, তখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম। ইউনিভার্সিটি বলতে আমরা দুজনেই করতাম, ডিগ্রিতে ভর্তি ছিলাম, ডিগ্রিতেই পড়তাম ওখানে। তো পরেও আমাকে বলতেছে, আমি ওরে বললাম যে এই ঘটনা
আমার নানা ভাই এমনি এমনি আমাকে বললো, তুমি কি বলো? ও আমাকে বললো যে আমার বাবাও তো এরকম এরকম প্রেশার দিতেছে, খুব ঝামেলা করতেছে, কি করা যায়? তো আমরা দুজনে তখন পরিকল্পনা করলাম যে পালায়া যাবো। তো আমাকে বলে যে চলো পালায়া যায়, পালিয়ে চলে গেলে তো আর কিছু করতে পারবে না, ওদের কাছে কোনো ক্ষমতা থাকবে না বা কোনো কিছু করারও নাই। আমি তখন বললাম হ্যাঁ এটা করা যায়। তখন আমরা দুজনেই অ্যাডাল্ট, মানে দুজনেই প্রাপ্তবয়স্ক। তখন আমরা কী করি, ওখান থেকে পালিয়ে গিয়ে সাজেদার একটা ফ্রেন্ড আছে, মানে ফ্রেন্ডের শ্বশুর বাড়ি, মানে একটা মেয়ে ফ্রেন্ড, তাকে বিয়ে দিছে ঢাকাতে। আমরা তখন ওই ঢাকাতে চলে যাই, ইউনিভার্সিটি থেকে চলে যাই ঢাকাতে। ঢাকাতে গিয়ে ওইখানে যাওয়ার পরে আমার কাছে কিন্তু কোনো টাকা নেই, ওর কাছেও তেমন কোনো টাকা ছিল না, জাস্ট হাত খরচের জন্য কিছু টাকা। ওইখানে গেলাম, ওইখানে যাওয়ার পর ওইখানে গিয়ে আমরা থাকতেছি। তো ওই বাড়িতে 3 দিন পর্যন্ত থাকে, ওর মোবাইল টোবাইল বন্ধ। 3 দিন পরে আমিও কারোর সাথে যোগাযোগ করি না, আমার নানা ভাইকে কল দিলাম। কল দেওয়ার পর নানা ভাই তখন অতিরিক্ত গালাগালি করতেছে যে এটা তুই কেন করলি, কী কারণে করলি, ওর বাবা এত খারাপ, এই পর্যন্ত মনে হয় 10 বারের বেশি পুলিশ আমার বাড়িতে পাঠাইছে, অতিরিক্ত ঝামেলা করতেছে, এটা সেটা। আমাকে বলে তুই এখন কোথায় আছিস? আমি তখন ঠিকানা দিলাম। নানা ভাই তখন ঢাকাতে আসে, এসে আমাকে বলে যে আমার এই বুড়ো বয়সে তুই আমার আর কত কষ্ট দিবি, তুই কী চাইতেছিস? আমি বললাম যে নানা ভাই আমি ওরা পছন্দ করে, ওরা ভালোবাসি, এখন আমি ওরা ছাড়া বাঁচবো না, আমি এই জন্য এটা করছি। পরে নানা ভাই আমাকে বলতেছে তো ওর বাবা তো এই সম্পর্ক কখনোই মানবে না, ওর বাবা এই সম্পর্ক কোনো দিনও মানবে না, আর ওর বাবা যে পরিমাণের লোক, আমি যদি তোর বাবাকে চিনি, ওর বাবা 10টা খুন করতে পারবে, কিন্তু কখনোই ওনার মেয়েকে উনি ওনার পছন্দ ছাড়া অন্য কোনো ছেলের কাছে বিয়ে দেবেন, এবং তোর কাছে তো নাই না। আমি তখন বললাম নানা ভাই আমার জাস্ট এই কথাটা তুমি একটাবার বুঝতে ট্রাই করো, যে ও রাজি আছে, আমি রাজি আছি, ওর বাবা একজন না হয় না রাজি, কিন্তু তুমিও তো রাজি আছো, তুমি চাইলে কিছু একটা করতে পারো। নানা ভাই তখন আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে তুই আমার সাথে চল। এই কথা বলে নানা ভাই তখন আমাকে নিয়ে সরাসরি বাড়িতে যায়। যেদিন বাড়িতে যায় ওই দিনে রাতের বেলায় আমাদের বাড়িতে পুলিশের অভাব নাই, প্রায় 10 থেকে 15 জনের মতো পুলিশ আসে। নানা ভাই কিন্তু আবার আমাকে ঢাকা থেকে ওখান থেকে আমাকে বিয়ে করাইয়া তারপরে ওই মানে কাবিনের ইয়েটিয়া থেকে ওই সব কিছু ভিডিও টিডিও করে সব কিছু স্ট্রং করে আনে। তো পুলিশ আসার পরে পুলিশের কথা একটা যে আমাদেরকে বের করে দিতে হবে, মানে ইয়াকে বের করে দেয়, সাজাদাকে বের করে দিতে হবে, সাজাদাকে পুলিশ নিয়ে যাবে, এমন করে কথা বলতেছে। নানা ভাই বলতেছে ওরা রিলেশন করে বিয়ে করছে। এখানে অনেক কথা আছে, বাকিগুলোর দিকে না যাই। পরে বলতেছে রিলেশন করে বিয়ে করছে এমনি সামনে, সুতরাং এটা তো এভাবে হতে পারে না, এবং আইনত ওরা সরকারিভাবে বিয়ে শাদী করছে। এগুলো সব কিছু ডকুমেন্ট দেখায়। দেখানোর পরে পুলিশ তখন এটা নিয়ে কোনো ঝামেলা করে না, পুলিশ তখন ওখান থেকে চলে যায়। চলে যাওয়ার পরে আমি তখন সাজাদের সাথে সংসার করতেছি, একই ঘরে থাকতেছি, সংসার করতেছি। আবার এরই কয়েকদিন পরে আমার বাবা কিন্তু আসছে। বাবা 15 দিনের জন্য আসছে, 15 দিন পরে বাবা আবার বিদেশ চলে গেছে। আমার বাবার জীবনটা আসলে প্রবাসে কাটে। এর মাঝে বাবা অনেকবারও কিন্তু আসছে আমার এই সম্পর্কের মাঝে, ঝামেলার মাঝে বাবার কথাগুলো আমি বলি নাই। তো যাই হোক, এরপর আবার বাবা চলে গেল, বিদেশে চলে গেল। আমি সাজাদের সাথে থাকতেছি। তার কিছুদিন পরে, প্রায় মাস 2 মাস পরেই হঠাৎ করে হচ্ছে ওই খান সাহেব কী করে আমার নানার নামে একটা মামলা করে আমার নানা নাকি কোন এক মহিলা, মানে হায়ার করে যে কোন এক মহিলার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছিল। এই মহিলার সাথে তার স্বামীর বনিবন্যতা হচ্ছিল না, স্বামীও পরকীয়া করে, ওই পরকীয়া থেকে স্বামীকে রক্ষা করে নিয়ে আসবে, মহিলাকে স্বামীকে নিয়ে আসবে, এই কথা বলে মহিলার কাছ থেকে নাকি আমার নানা 10 লক্ষ টাকা নেয়। এই কথা মহিলা তখন বলে ওই মহিলাকে দিয়ে খান সাহেব তখন মামলা করে থানাতে। মানে এগুলো খান সাহেবের করে আমরা কিন্তু জানি, কিন্তু মহিলাটাকে প্রেজেন্ট করা হয়। এই মামলাটা করার পরে এরপর আমার নানা ভাইকে পুলিশে ধরে নিয়ে যায়। আমার নানা ভাই কিন্তু অনেক অসুস্থ মানুষ ছিল। ধরে নিয়ে গিয়ে আমার নানা ভাইকে পাক্কা প্রায় 1.5 মাসের মতো জেলে কুঠুরিতে রাখে। 1.5 মাসের মতো আমার নানা ভাইয়ের উপরে এত পরিমাণে টর্চার, এত কষ্ট আমার নানা ভাইকে দেয়, আমি আসলে বলে বোঝাতে পারবো না। 1.5 মাস পরে আমরা জায়গা বিক্রি করে আব্বা বিদেশ থেকে টাকা পাঠায়, অনেক টাকা ভাইয়া নানা ভাইকে তখন ছুটে আনি। কিন্তু নানা ভাইকে ওখানে নিয়ে 4 দিনের রিমান্ড পর্যন্ত দিয়ে দেয়। ওই রিমান্ডে আমার নানা ভাইয়ের অবস্থা খুব খারাপ করে ফেলে, এবং নানা ভাই আসার পরে নানা ভাই শরীর লাগতে পারে না, আর শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা, মানে সম্পূর্ণ খাট থেকে উঠতে পারে না। তখন নানা ভাইকে নিয়ে খুব টেনশনে পড়ে যায়, খুবই ঝামেলা পড়ে যায়। সেই পর্যন্ত কিন্তু ওই সাজেদা আমার সাথেই আছে। এমন করে নানা ভাই দুর্বল হয়েছে, নানা ভাই আর খাট থেকে উঠতে পারে না। জেল থেকে আসার পরে নানা ভাই ওই খাটের মধ্যেই শুয়ে থাকতো, খাটের মধ্যে বসে থাকতো। এমন করে অনেকগুলো মাস কেটে যায়, এবং কেটে যাওয়ার একটা পর্যায়ে সাজেদা তখন বাচ্চা কনসেপ্ট করে। সাজেদা কিন্তু তার বাবার সাথে কোনো সম্পর্ক রাখে নাই, কোনো কথা বলে নাই, ওর বাবার কাছ থেকে কিন্তু পুরোপুরিভাবে সরে চলে আসছে। পরে ও বাচ্চা কনসেপ্ট করার পরে আমার ঘরে একটা, মানে সাজেদার আমার কলজুর একটা মেয়ে সন্তান আছে। মানে এত কিউট হয়, এত সুন্দর। আমরা তার নাম রাখি সাজু তার নাম রাখি, অনেক সুন্দর, অনেক কিউট হয়। তো যাই হোক, আমার মেয়ে বাবুটা আমার কাছে বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে। এরকম করে আমার বাবুটা হওয়ার 1.5 থেকে 2 মাস পরে কাউকে কোনো কিছু না বলে হঠাৎ করে আমার নানা ভাই মারা যায়।
রাতের বেলায় মারা যায় এবং জানা গেল যে হার্ট অ্যাটাক করে মারা গেছে নানা ভাই, হার্ট অ্যাটাক করে মারা গেছে। এবং নানা ভাইয়ের এই মৃত্যুটা আমি আসলে মেনে নিতে পারি নাই, মানসিকভাবে অনেকটা কষ্ট পাইছিলাম। কারণ নানা ভাই আমার কাছে আমার পৃথিবী ছিল, আমার কাছে আমার সারা পৃথিবী একদিকে ছিল, আমার নানা ভাই একদিকে ছিল। নানা ভাইয়ের মৃত্যুটা আমাকে এতই কষ্ট দিয়েছিল, আমার কাছে মনে হয় যে আমার যদি আমার শরীর থেকে একটা অঙ্গ চলে যেত, আমার একটা হাত বা একটা পা, একটা নাক, একটা কিছু একটা চলে যেতাম, এতটা কষ্ট পাইতাম না। অথচ আমার নানা ভাই চলে যাওয়ার পর আমি যতটা কষ্ট পাইছি, ছোটোবেলা থেকে আমি নানা ভাইয়ের কোলে বড় হয়েছি, নানা ভাইয়ের কাঁধে আমি প্রস্রাব করছি। এবং বড় হওয়ার পরে নানা ভাইকে ছাড়া আমি কিচ্ছু বুঝতাম না। আমি বিয়ে করছি বা যাই কিছু করছি, আমার নানা ভাইয়ের সাথে আমি এরপরও প্রতি 2-3 দিন পর পর একটা আমি নানা ভাইয়ের সাথে ঘুমাইতাম, নানা ভাইয়ের সাথে ঘুমাইতাম। পরে নানা ভাইয়ের মৃত্যুটা হয়ে যাওয়ার পরে নানা ভাইকে মাটি দিলাম, দাফন কাফন হওয়ার পর আমি খাওয়া দাওয়া করি না, আমি ঘুমাই না, আমি জানি কেমন হয়ে গেছি। আমি আর কোনো কিছুর প্রতি আমার কোনো রকমের নাই। আমার বউ সাজেদ আমাকে বোঝায়, যে সাজুকে আমার কোলে দেয় যে তুমি একটু বুঝো, একটু ঠিক হয়ে যাবে সব কিছু, এটা কোনো ব্যাপার না, সবাই তো মারা যায়, তোমাকে একদিন মরতে হবে, আমাকে একদিন মরতে হবে, আমরা কেউ এই পৃথিবীতে চিরকাল বেঁচে থাকবো না, এই কথাগুলো মনে করে নিজেকে কষ্ট দিও না, একটু লাইনে আসো, ভালো হয়ে যাও, এগুলো আমার ওয়াইফ আমাকে বোঝায়। কিন্তু আমার মাথায় আর কোনো কিছু আসতেছে না। আমার মাথায় বারবার একটা জিনিস আসতেছে, যাকে আমি এত ভালোবাসতাম, আমার নানা ভাই আমাকে ছেড়ে চলে যেতে পারে না। এইভাবে কান্নাকাটি করে এবং সাজেদার বাবার প্রতি আমার একটা ঘৃণা জন্মায়। কারণ ওই জেলখানা থেকে আসার পরে যে আমার নানা ভাই শুইছে, এই শোয়া থেকে আমার নানা ভাই আর উঠতে পারে নাই। ওই শোয়া থেকে আমার নানা ভাই পরিপূর্ণভাবে পঙ্গু হয়ে গেছে। যাই হোক, এরপরে আমি এভাবেই চলতে চলতে কিছুদিন পরে আমার মা আমাকে বলতেছে যে আমাদের এদিকে মানে একটা হিন্দুদের একটা পূজা হয় আর কি, মানে হিন্দুদের একটা মন্দির আছে অনেক বড়। তো মন্দিরের সময় তারা আমার মন্দিরের পাশে, আমার নানু বাড়ি মানে মন্দিরের পাশে হচ্ছে একটা জায়গা আছে অনেক বড়, আমার নানু বাড়ি, আমার নানার জায়গা, ওই জায়গাটার ভিতরে তারা তখন ওখানে মেলা বসায়, মানে ওই যে সড়ক বাত্তি টাত্তি এগুলো ওইদিকে লাগায়, এটা মন্দিরের পাশের জায়গাটা। তো আমার মা আমারে বলতেছে এইবার মন্দিরের পাশের এই জায়গাটা তাদেরকে আর দিব না, মানে এটা আমার মা আমাকে বলতেছে। আমি বললাম যে হ্যাঁ, এটা আর ওদেরকে দেওয়া যাবে না, এটা আমরা ওদেরকে আর দিব না, কারণ ওরা এখানে চড়ক বাতি দিবে, এই দিবে ওই দিবে, এটা হতে পারে না। আমরা তখন কী করলাম, আমি আর আমার 2 মামা মিলে আমরা তখন ওই জায়গাটা দখলে নিয়ে গেলাম, আমার মামতো ভাইটা ওরা আছে, সবাই মিলে জায়গাটা দখলে নিলাম। আমরা ওই জায়গার ভিতরে ওদেরকে চড়ক বাতি দিতে দেয় নাই। তো হিন্দুদের মধ্যে কিন্তু অনেক ধরনের লোক আছে, তারা কিন্তু আবার এই মানে একটু অতিরিক্ত টাইপের, ওরা সারা মানে এসে আমাদের সাথে একটু ঝামেলা টামেলা করে, অনেক কিছু করে, করার পরে অনেক মানে ওখানে একটু হাতাহাতি মারামারি টাইপের হয়, আমরা থানাতে গিয়ে মামলা করে ওদের নামে যে এই ঘটনা এগুলো করছে। তো মামলার রায় আমাদের পক্ষে আসে, যেহেতু জায়গাটা আমাদের। এরপর থেকে হিন্দুদেরকে বলা হয় যে আপনারা ওদের জায়গায় গিয়ে আপনারা এই অনুষ্ঠান করতে পারবেন না, অনুষ্ঠান করতে হলে আপনারা নিজেরা জায়গা কেনেন, এরকম করে করে বলে। তো এরকম করে বলার পরে যাই হোক, এমন করে চলতেছে, চলার কিছুদিন পরে 20-25 দিন পরে আমি হঠাৎ করে জানতে পারি আমার 2 মামা মিলে এই জায়গাটা ওই হিন্দু লোকদের কাছে বিক্রি করে ফেলতেছে। যে জায়গার জন্য আমি গেলাম, আমি নিজেও মায়ের খেলাম, বিভিন্নভাবে আঘাত খেলাম, এই জায়গা ওরা বিক্রি করে দিতেছে হিন্দু লোকদের কাছে, এবং অলরেডি বিক্রি করে দিছেও, দিয়ে তারা টাকা নিয়ে গেছে। নানা ভাই যেহেতু মারা গেছে, এই জায়গার সম্পত্তি তাদেরই নামে, সবই ঠিক আছে, কিন্তু আমার মাও তো মালিক, আমার মাও তো এগুলোর মালিক। পরে আমি তখন কি করলাম যে কি ব্যাপার, এরকম তো হতে পারে না, আমার মাও তো এটার মধ্যে মালিকানা, আমার মাও তো দাবি আছে, তাহলে আমার মায়ের জায়গায় কেন দিয়ে দিল এবং আমাকে কেন জানাইলো না। আমি তখন মামাদের সাথে এটা নিয়ে ঝগড়া লাগলাম। কিন্তু ওই সময় আমার বড় মামা এই প্যারানর্মালের ব্যাপারগুলো কিন্তু বড় মামা করতো, মানে জিন ভূতের এই ব্যাপারগুলো, নানার কাজগুলো আমার বড় মামা কিন্তু করতো নানা ভাই মারা যাওয়ার পরে। ঝগড়া লাগলাম, ঝগড়া লাগার এক পর্যায়ে আমার বড় মামা তখন আমাকে বলতেছে যে তুই আমাদের বাড়িতে থাকছিস, খাইছিস, আমাদের বাড়িতে বড় হয়েছিস, তোর তো এই বাড়ি না। এটা নিয়ে অনেক ঝগড়া হয়। ঝগড়া হওয়ার এক পর্যায়ে আমার ছোটো ভাই ইমতিয়াজ তখন খুব গরম হয়ে যায়, আমি তখন গরম হয়ে যাই। গরম হয়ে গিয়ে ওইখানে কথাবার্তার এক পর্যায়ে এখন শুকনো বাঁশ দেবে, তখন আমার বড় মামাকে একটা বাড়ি মারলে বড় মামার মাথা ওখানে ফেটে যায়। ফেটে গেলে বড় মামানি মামাতো ভাই তারা সবাই আসে, আর তারাও এসে আমাকে অনেক মারে। ওখানে পারিবারিকভাবে অনেকটা মারামারি হয়। মারামারি হয়ে যাওয়ার পরে আমাদের ঘরটা কিন্তু নানু বাড়ির ঘরের সামনেই ছিল। তখন ওই দিক থেকে আমার মামাতো ভাইয়েরা তখন কী করে, মাঝ উঠানের মধ্যে মানে ওয়াল দিয়ে একদম মানে আলাদা করে ফেলে, ওয়াল করে একদম বড় ওয়াল করে এই পাশে আমার নানা ভাইরা, ওই পাশে আমরা, মানে 2 পাশে 2জন মানে আলাদা করে দেয়। তখন আলাদা করে আমরা থাকতেছিলাম। এই অবস্থায় এরকম করে আরও 1 থেকে 1.5 মাসের মতো কাটে। ওই সময় কিন্তু মানে সাজেদার বাবা আমাদের সাথে একটু ভালো সম্পর্ক হয়ে যায়। আমার নানা ভাই মারা যাওয়ার পরে মোটামুটি একটু সম্পর্ক ক্লোজ হয়। বলতে অতটা না, তো ওদের ওখানে যাইতাম, দেখা হয়, কথা হয়, আমার খোঁজখবর নেয়, ভালো আছে কিনা, এরকম করে আমার সাথে কথা বলে, অতটা ক্লোজ না। তো আমার যে বড় মামা মানে তখন আমাদের বাড়িতে আসতো। বড় মামা আবার আমাদের সাথে ভালো ছিল, আমাদের বাড়িতে আসতো, আমার সাথে কথাবার্তা বলতো, আমার ওয়াইফের সাথে কথা বলতো, আমার বেবিটারে সাজুরে কোলে নিয়ে হাঁটতো, এরকম করতে করতে কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে আজ এতগুলো বছর পরে
আমি হঠাৎ করে ওই পরীকে আবারও স্বপ্নে দেখতে পাই। রেজাকে আবারও স্বপ্নে দেখতে পাই ও একটা জীবন আমি কখনো ওকে এরকম ড্রেস পরতে দেখি নাই। সবসময় সাদা ড্রেস পরে আমার কাছে আসতো। সেদিন ও একটা নোংরা ড্রেস পরে আসছে, অনেক নোংরা, গায়ের মধ্যে অনেক ময়লা, একটা লাল টাইপের কি যেন একটা পরা। আয়সা আমার বলতেছে যে আমাকে চিনছো, এমন করে বলে। তো আমি বললাম যে হ্যাঁ চিনছি, তুমি ফ্রেজা? বলে হ্যাঁ, উঠে আসো। আমি বললাম কেন? বলে উঠে আসো, তোমার সাথে কথা আছে। আমি বললাম আমার বাচ্চারা কিন্তু আমার এরকম আঙ্গুল ধরে আছে। আমি স্বপ্নের মধ্যে কিন্তু সব কিছু করতেছি, বাট আমি দেখতেছি আমার বাচ্চারা আঙ্গুল ধরে আছে। ওই তখন করে কি, আমার বাচ্চাটা আঙ্গুলটা ধরে টানতে আমার বাচ্চাটা কান্না করে দেয়। কান্না করে দিলে আমার তখন ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে আমি দেখি বাচ্চাটা কান্না করতেছে, এবং ওই যে মানে ওর হাতটা অনেক ফুলে আছে, মনে হচ্ছে হাতটার মধ্যে কেউ একজন ধরে চাপ পাচ্ছে বা মোচ দিচ্ছে, এরকম কিছু। আমার বউ তখন বলতেছে কি হলো, তুমি তোমার বাচ্চাটা এভাবে মারলা কেন? আমি বললাম না, মারলাম না। ও বলে তুমি থাপ্পড় দিয়েছো, আমি শব্দ পাইছি। আমার বউ বলতেছে, আমি বললাম কী বলো, তুমি শব্দ পাইছো? ও বলে হ্যাঁ আমি শব্দ পাইছি, তুমি বাচ্চাটারে মারছো। আমি বলতেছি তুমি কি পাগল হয়ে গেছো? আমার বাচ্চাকে আমি মারবো কেন? আমার বেবির গায়ে আমি কেন হাত তুলবো? ও আমাকে বলতেছে আমি জানি না তোমার কী হয়েছে, তুমি কয়েকটা দিন ধরে এরকম উচ্ছৃঙ্খল কথাবার্তা বলতেছো। এরকম করে যাক, এর একটা কোনো মতে কেটে যায়। পরের রাতে আবারও আসে, তখন কিন্তু আমার হাতে কোনো তাবিজ যেগুলো থাকে না, এগুলো আমি বিয়ের পরে সব খুলে ফেলে। আয়সা আমাকে বলতেছে যে আমি তোমাকে নিয়ে যাব। আমি বললাম যেটা কী বলতেছো, আমাকে তুমি নিয়ে যাবো? ও বলে হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাব, কারণ তুমি আমার সংসার নষ্ট করছো। আমি এতদিন তোমার কাছে আসতে পারি না, তবে এখন তোমার কাছে আসার আমাকে সুযোগ করে দিছে। আমি বলে কে করে দিছে? পরে বলে যেই করে দিছে আমি আসছি তোমার কাছে, আমি তোমাকে নিয়ে যাবো, চলো। আমি বললাম এটা কেমন কথা বলতেছো, আমাকে তুমি নিয়ে যাবো মানে? এটা কোনো কথা হইলো? আমি যাবো না। ও আমাকে বলে কেন যাবা না? কেন? তুমি আমার সংসার ভেঙে দিছো, তোমার জন্য আমার স্বামী মারা গেছে। আমি বললাম যে আমার জন্য তোমার স্বামী মারা গেছে? ও বলে হ্যাঁ, তোমার নানা ভাই আমার স্বামীরে মারা ফেলছে, তোমার নানা ভাই আমার স্বামীরে মারছে, এই জন্য তোমার নানা ভাইয়ের উচিত শিক্ষা দিয়ে দিছি। আমি কিন্তু ঘুমিয়ে বলতেছি। আমি তখন বললাম যে তার মানে কি তুমি আমার নানা ভাইকে মারছো? বলে না, আমি মারি না, তবে যারা মারা তারা মারছে, আমার শ্বশুর বাড়ির লোকজনে মারছে। আমি তখন বলি আচ্ছা ঠিক আছে, তো এখন তুমি কি চাও আমার কাছে? ও আমাকে বলে তুমি আমার সাথে চলে যাবা, আমার রাজ্যে চলে যাবা, আমি তোমার জন্য কিছু জিনিস আছে, তুমি এই জামা কাপড়গুলো পরবা, এই খাবারটা খাবা। কি যেন একটা খাবার আমাকে দেয়। আমি তখন বললাম না আমি এটা খাবো না। ও আমাকে বলে খাওয়াই লাগবে। আমি বললাম খাবো না। এমন করতে করতে জোরি করে আমার মুখের মধ্যে ঢুকাই দেয়। একদম গন্ধ বাসি টাইপের কিছু একটা জিনিস ছিল, আমার কাছে মনে হচ্ছে। আমাকে এটা খাওয়াই দেয়, এবং এটা খাওয়ার পর আমি তখন বমি করতে শুরু করি। মানে ওইটা আমি তখন বমি করতেছি, আমার মনে হয় আমি জীবন আমার পেট থেকে আমার সব বেরিয়ে যায়। আমার বউ বলে কী হয়েছে তোমার, কী হয়েছে বলো? আমি তখন কিছুই বলতে পারতেছি না, এরকম বমিটা হয়। আর বমিটা হওয়ার পরে আমি তখন ব্যাপ বলা, মানে এটি যখন খাওয়াইছে তখন থেকে একটু ব্যাপ বলা টাইপের হয়ে যায়, মানে কথা বলতে পারি না, কেমন যেন হয়ে যায়। ইমতিয়াজ আমাকে জিজ্ঞেস করা ভাইয়া কী হয়েছে, আমি তখন ইমতিয়াজের কাছে সব কিছু বলি। আমি জানি ইমতিয়াজকে সব কিছু বললাম, ইমতিয়াজ এই ঘটনা। ওমা, এরপর থেকে কন্টিনিউয়াসলি মানে দেখা যায় আমি একটা জায়গায় বসে আছি, ও আসতেছে, একটা জায়গায় বসে আছে, ওরে আমি দেখতেছি, মানে চোখটা বন্ধ করলে দেখতে পাই, ঘুমাইতে হয় না, জাস্ট চোখ বন্ধ করছি, একটু তন্দ্রা গেছে, আমার দেখতে পাই, ও আমার কাছে আসে। একদিন আমার জন্য এই মানে টাকা নিয়ে আসে, একদিন অনেকগুলো টাকা, এক বস্তা টাকা। আমাকে বলে সব টাকাগুলো তোমাকে দিয়ে দেবো, তুমি আমার সাথে চলো, সব টাকা তোমাকে দিয়ে দেবো, এই টাকাগুলো তোমার, এগুলো নিয়ে যাও, আমার সাথে আসো। আরেকদিন আমাকে বলে 7 রাজার ধন নিয়ে আসে, মানে এরকম কলসি করে অনেক স্বর্ণ গয়না এগুলো নিয়ে আসে, যেগুলো সব তোমাকে দিয়ে দেবো, তুমি তোমার বউকে ছেড়ে দাও, তুমি তোমার বউকে ডিভোর্স করো, তোমার বউকে তালাক করো, আমার সাথে চলো, আমি তো ওখানে খেপে রাখবো। তো এরকম কন্টিনিউসলি করে যাচ্ছে, প্রায় মাস খানিকের মতো এই ব্যাপারগুলো চলতেছে। চলতে আমার মা তখন করে কি অন্য একটা কবিরাজের সাথে কথা বলে এই ব্যাপারগুলো নিয়ে। মাকে বলি, বলার পরে ওই কবিরাজ আমার মাকে বলতেছে যে এই জিনিসগুলো সম্পূর্ণ আপনার বড় ভাই করতেছে, এবং জিনিসগুলোর যে সরঞ্জাম এগুলো করার জন্য যা যা দরকার তা আপনার বড় ভাইয়ের বউ এগুলো এনে দিচ্ছে। তার মানে আমার বড় মামানি, মিঠা কথা বলে আমাদের এখানে আসতো, আইসা আমার কাছ থেকে এগুলো সব কিছু নিয়ে যাইতো, নিয়ে গিয়ে আমার মামাকে দিতে, আমার মামা এগুলো দিয়ে কুফুরি শুরু করছে। পরে এটা এসে এবার অত্যাচার শুরু করে, মানে আজকে আমার বাচ্চারে মারে, কালকে আমার বউয়ের গলা ফুটাই ফেলে, বা মানে পরশুদিনই, মানে প্রত্যেক দিন একটা না একটা ঝামেলা করে যাচ্ছে। কোনোভাবে এটাকে দমন ধরাইতে পারতেছি না, কোনোভাবে এটা করতে পারতেছি না। এরকম করে চলতে এইবার মানে আসতো, এরপর শুরু করে কি একদম ভালো ড্রেস পরে আসা, মানে এত সুন্দর জামা কাপড় পরে, এত সুন্দর, মানে তার দেখলে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, এত কিউট, এত সাইজা টাইজা খুব সুন্দর করে আসে আমার কাছে। আইসা আমার সাথে বসে কথা বলে। এখন কথা বলতে আমারও তাকে আবার আগের মতো করে ভালো লাগতে শুরু করি। আগে যেরকম করে ভালো লাগতেছিল ঠিক এমন করে তার প্রতি আমি আবারও দুর্বল হয়ে পড়ি। ও তখন আমার কাছে আসে, এবং আসার পরে আমার তখন আমার এই বউয়ের প্রতি, আমার যে বউ ছিল, আমার বউয়ের প্রতি আমার একটা অনীহা চলে আসে। মানে আমার বউকে আমার আর ভালো লাগে না, আমি আমার বউয়ের কথা সহ্য করতে পারি না। আমার বউকে দেখলে আমার বিরক্ত লাগে। এরপরে আমি আমার বউয়ের সাথে মানে
শারীরিক সম্পর্ক করি না, কোনো রকমের সম্পর্ক আমাদের হয় না, কিন্তু এরপরও আমি সকালবেলা গোসল করি, মানে ভোরে গোসল করতে যাই। ও আমাকে বলে তুমি ভোরে গোসল করলে কেন? আমি বললাম তো রাতে তোমার সাথে এটা করছি। ও আমাকে বলে কি তোমার সাথে আমার কোনো সম্পর্ক হয় নাই তো? আমি বললাম না, হয়েছে তো। ও বলে হয় না, আমি বলি হয়েছে। আমি তখন গোসল করি, এরকম করে গোসল করি এরকম করি করতে করতে এইরকম আরও কয়েকটা মাস কাটার পর আমার মেয়েটা তখন ফ্রেজা তখন একটু একটু করে, মানে আমার মেয়ে সাজু তখন একটু একটু করে বড় হয়। এবার হয় কি যে ও আমাকে বলে যে আমার ওয়াইফের সাথে আমি থাকতে পারবো না। ফ্রেজা বলতেছে যে আমার ওয়াইফের সাথে আমি থাকতে পারবো না, আমাকে একা থাকতে হবে। তো আমি বললাম যে আমি একা থাকলে তোমার ওয়াইফ রাগ করবে। বলে না, রাগ করবে যা করা করবে, তোমাকে একা থাকতে হবে, তা না হলে তোমার বাচ্চাকে মেরে ফেলবো। এটা বলে ধমক দেয় যেন বাচ্চাকে মেরে ফেলবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এরপর আমি একা থাকি, মানে আমি পাশের রুমে গিয়ে ঘুমাই, মানে আমার বউ ঘুমায় গেলে আমি পাশের রুমে চলে যাই। এবং পাশের রুমে গেলে আমার সাথে যেটা হয় এটা আমি আসলে এখানে লিখতে পারবো না বা বলতে পারবো না। এই কাজগুলো আমার সাথে কন্টিনিউয়াসলি হতে হতে আমি আমার বউকে একদম ভুলে গেছি। আমি অনেকটা শুকিয়ে গেছি, মানে এত পরিমাণে শুকাইছি আমি খাওয়া দাওয়া করি না। ও আমাকে রাতে খাওয়ায়, আমাকে বলে তুমি খাবা না, তোমার বউয়ের হাতের খাবার খাবা না, অমুকের হাতের খাবার খাবা না, তমুকের হাতের খাবার খাবা না। আমি তখন তাকে সরাসরি দেখতাম, ঘুমানো লাগতো না, আমি তাকে এমনি দেখতাম ও বসে আছে। আমি যাইতাম, ও বসে থাকতাম, আমি দেখতাম ও বসে আছে। আমাকে বলতাম এই রুমে আছি, তুমি আসো। আমি রুমে জ্বালিয়ে দেখতাম যে অনেক সাজুগুজু করে, মানে এরকমই সাজুগুজু করে থাকতো যে মানে তার আলোতে পুরো ঘর আলোকিত হয়ে থাকতো। এরকম করতাম। এরকম করতে করতে প্রায় 6 মাসের মতো তার সাথে আমার এই ধরনের সম্পর্ক হয়। এই 6 মাসে আমি আমার বউর সাথে 1 মিনিটও ভালো করে কথা বলি নাই। 6 মাস পরে আমার বউ স্বইচ্ছায় আমাকে তালাক করে আমার বাচ্চাটা সাজুকে নিয়ে আমাদের বাসা থেকে চলে যায়, ওর বাবার বাড়িতে চলে যায়। ওর বাবার বাড়িতে চলে যায়, তখনও পরিটা আমার সাথে, এই পরি আমার সাথেই আছে। পরি আমার ছাড়তেছে না। ওইখান থেকে গিয়েও তখন আমাকে ডিভোর্স করে, সাজেদা আমাকে ডিভোর্স করেও তখন অন্যত্র বিয়ে বসে যায়। আমার মেয়েটাকে ওই তখন সাথে করে নিয়ে যায়, আরেক জায়গায় বিয়ে বসে যায়। এরপর থেকে আমি আর কোনোভাবে পরিটার কাছ থেকে ছুটতে পারতেছি না, চলতে পারতেছি না। এভাবে আমাকে প্রায় 3টা বৎসরের মতো কাটায়। করোনা আসছিল, করোনার সময়ও আমার সাথে ছিল, একদম টানা। ঘরের মধ্যে আমি দরজা খুলতাম না, 1 সপ্তাহ আমি দরজা খুলতাম না। বাথরুম ছিল ঘরের মধ্যে, আমি বাথরুম করতাম 15 দিন, 1 মাস আমি দরজা খুলতাম না। মানুষের যে দরজা ধাক্কাইতো, আমি জানালা দিয়ে কথা বলতাম, জানালা দিয়ে কথা বলে জানালা দিয়ে তার সাথে আমার কথা হইতো, আমি খুলতাম না। শুধু আমার একটা ছোট ভাই ইমতিয়াজ আছে, আমি ওর কাছে সব কিছু বলি। ও আমার সাথে আইসা বসে কথা বলে, ওর কাছে সব কিছু বলি। আজ আমি কথা বলতে পারি না, চোখ মেলতে পারি না, আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে। আজ লাস্ট 6 মাসের মতো হচ্ছে আমার এই ফেজাকেও দেখতে পাই না। ফেজার আসে না, 6 মাসের মতো আসে না। আমার সাথে লাস্ট কয়েকবার আসছিল, এসে আমাকে অনেক মারছে। শারীরিক সম্পর্ক করার জন্য যে পরিমাণ এনার্জি দরকার এটা আমার শরীরে নাই, এটা আমি পাই না। ও আমাকে অনেক মারছে। লাস্টের দিকে মাইরা আমার শরীরের হাত পা অনেক জায়গায় ফুলে ফেলছে, মাইরাও চলে গেছে। 6 মাস ধরে আর আসে না। আমি ওর জন্য পাগল হয়ে গেছি। আমাকে এখন ঘরে তালাবদ্ধ করে রাখা হয়, আমি ঘর থেকে বেরোই না। আমার সাথে কোনো জিন নাই, কোনো ভূত নাই, কিছু নাই, কিন্তু আমি ফ্রেজাকে চাই। আমি আজও ওকে চাই। আমার বউ চলে গেছে, যাক, আমার সন্তান চলে গেছে, কিন্তু ফ্রেজাকে চাই। ফ্রেজা আজকে 6 মাস আমার কাছে আসে না।